দেখেন, আজকে হচ্ছে 28শে মার্চ 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2025-এর 31তম ক্লাস এবং দণ্ডবিধির 7ম ক্লাস। আজকে আমরা আলোচনা করব গণশান্তির বিরুদ্ধে অপরাধ সমূহ বা অফেন্সেস এগেইনস্ট দ্য পাবলিক ট্রাঙ্কুইলিটি। তো গণশান্তির বিরুদ্ধে যে অপরাধ সমূহ, এটা অ্যাকচুয়ালি আলোচনা করেছে আপনার 141 থেকে 159, না 141 থেকে 160 ধারা পর্যন্ত গণশান্তির বিরুদ্ধে অপরাধ সমূহ আলোচনা করা হয়েছে। এই সকল অপরাধগুলোকে তিনটা ভাগে ভাগ করা যায়, মানে এই 141 থেকে 160 পর্যন্ত মোট তিনটা অপরাধ আছে। একটা হলো বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি, একটা হলো দাঙ্গা বা রায়োটিং, একটা হলো মারামারি বা এফরে। মারামারি বা এফরে। তো আমরা প্রথমে চলে আসি বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি। আমাদের লিখিত পরীক্ষা একটা প্রশ্ন আসে যে একটা সমাবেশ কখন বেআইনি সমাবেশে পরিণত হয়, আলোচনা করুন। তো আমি পড়ার আগে খুব সংক্ষেপে বুঝাই, সেটা হলো যে 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়, এক জায়গায় যদি একত্রিত হয় সেটা একটা সমাবেশ বলে। আমরা এই জায়গায় ধরেন 5 জনের বেশি লোক আছি, তো আমাদের এটা একটা কি সমাবেশ। তো এই 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে যদি আমরা কোনো বেআইনি কাজ করি, তখন আমাদের সমাবেশটা হয়ে যাবে কি বেআইনি সমাবেশ। ধরেন আমরা এক জায়গায় একত্রিত হয়ে কারো বাড়ি ভাঙচুর করলাম, কারো গাড়ি ভাঙচুর করলাম, কারো নামে অকথ্য ভাষায় গালাগালি করলাম, মানে যে কাজটা আইনের দৃষ্টিতে কি অপরাধ, এই 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে যদি সেই কাজটা করে, তখন সেই সমাবেশটা কি হয়ে যাবে বেআইনি সমাবেশ। এটা হলো সাধারণ কথা। তো আমাদের এই বেআইনি সমাবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে দণ্ডবিধির 141 ধারায়, এবং এই 141 ধারায় 5টা সাধারণ উদ্দেশ্য আছে। বলছে যে এই 5টা সাধারণ উদ্দেশ্যের কোনো একটা কাজ যদি 5 বা ততোধিক ব্যক্তি করে, তখন সেটা হয়ে যাবে কি বেআইনি সমাবেশ। আর ওই 5টার কোনোটা যদি সে না করে, তখন না সেটা বেআইনি সমাবেশ হচ্ছে না, তখন সেটা লফুল অ্যাসেম্বলি, আনলফুল অ্যাসেম্বলি হচ্ছে না। তো আপনার প্রথমত মনে রাখতে হবে, এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সিম্পল প্রশ্ন, যে বেআইনি সমাবেশের সংজ্ঞা দিছে কত দ্বারায়? 141। দেখেন, বেআইনি সমাবেশ অর্থ দণ্ডবিধির 141 ধারায় বেআইনি সমাবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে 5 বা 5-এর অধিক ব্যক্তির সমাবেশ। আন্ডারলাইন করবেন, 5 বা 5-এর অধিক। ওনার একটু দেখাই দেন, 5 বা 5-এর অধিক নাই বইতে? আছে তো? 5 বা 5-এর অধিক ব্যক্তির সমাবেশ বেআইনি সমাবেশ নামে পরিচিত, যদি তাদের মধ্যে 141 ধারায় উল্লেখিত সাধারণ উদ্দেশ্য থাকে। 141 ধারায় উল্লেখিত সাধারণ উদ্দেশ্য থাকে। তো আমরা চলে আসি শর্ত সমূহ। দেখেন, শর্ত: বেআইনি সমাবেশ সংগঠিত হতে হলে নিম্নলিখিত শর্ত সমূহ পূরণ করতে হবে। এক, আন্ডারলাইন করবেন, সর্বনিম্ন 5 বা 5-এর অধিক সদস্য থাকতে হবে। তাহলে বেআইনি সমাবেশে সর্বনিম্ন সংখ্যা কত? 5। সর্বোচ্চ সংখ্যা কত? আনলিমিটেড। তারপরে সমাবেশের উদ্দেশ্য অবশ্যই 141 ধারায় উল্লেখিত সাধারণ উদ্দেশ্য সমূহের যে কোনো একটি হতে হবে। তো 141 ধারায় 5টা সাধারণ উদ্দেশ্য আছে, আমরা একটু দেখবো। দেখেন, সাধারণ উদ্দেশ্য সমূহ বা কমন অবজেক্ট। দণ্ডবিধির 141 ধারায় যে সকল উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে সেগুলো সাধারণ উদ্দেশ্য বলে গণ্য হবে। 141 ধারায় গোল দিবেন, 5 ধরনের উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে, 5 ধরনের গোল দেন। 141 ধারায় কয় ধরনের? 5 ধরনের। যদি যদি বেআইনি সমাবেশটি হয়, আন্ডারলাইন করবেন, বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মকর্তাকে ভীত করতে। পাইছেন? বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মকর্তাকে কি ভীত করতে। অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় হয়ে যদি এমন কোনো কাজ করে যে সরকার বা সরকারি কর্মকর্তার কি দেখায়, ভয় দেখায়। পুলিশ তার দায়িত্ব পালন করতেছিল, 5 বা ততোধিক এক জায়গায় হয়ে আমরা পুলিশে ধাওয়া দিছি, তাহলে আমাদের সমাবেশটা কি হয়ে গেছে? বেআইনি সমাবেশ। আইন বা আইনি প্রক্রিয়া বলবৎকরণে বাধা দেওয়া। যে কোনো জায়গায় একটা আইনগত কাজ হচ্ছিল, আমরা সেই আইনগত প্রক্রিয়া বলবৎকরণে কি দিছি? বাধা দিছি। পুলিশ ধরেন জাস্ট, মানে অনেকগুলোই হতে পারে, আমি জাস্ট এতটুকু বলতেছি যে আদালত ডিক্রি জারিতে একজনের সম্পত্তি ক্রোক করতেছে, আপনি গিয়ে 5 বা 10 জন লোক গিয়ে ওই ক্রোক ক্রোক করারে কি দিছেন? বাধা দিছেন। কবর থেকে লাশ উত্তোলন করতে গেছে, 5 বা ততোধিক ব্যক্তি গিয়ে কি বাধা দিছে। তো কাউরে গ্রেফতার করতে গেছে, 5 বা ততোধিক ব্যক্তি গিয়ে কি দিছে? বাধা দিছে।
তো 5 বা ততোধিক ব্যক্তি যদি কোনো আইন বা আইনি প্রক্রিয়া বলবৎ করে বাধা দেয় তাহলেও সেটা কি বেআইনি সমাবেশ। তারপরে দেখেন ক্ষতি, অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অন্যান্য অপরাধ সংগঠন। ক্ষতি কি আমরা সামনে বিস্তারিত বলবো। ক্ষতি খুব সোজা। ক্ষতি হলো যে যে অপরাধটায় কারো বেআইনি ক্ষতি হয় কিন্তু বেআইনি লাভ হয় না। ধরেন এই বাঁধনের মোটর সাইকেলের আপনার ওই গ্লাস কেউ, লুকিং গ্লাস কেউ ভেঙে ফেলছে, তাহলে ওই জিনিসটার ক্ষতি হয়েছে কিন্তু যে ভাঙছে তার কোনো লাভ হয় না, এটা হলো ক্ষতি। ওই যে 5 বা ততোধিক এক জায়গায় হইয়া আমরা ওই কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, 5টা ভাঙচুর করি না, এটা কি ক্ষতি। আচ্ছা, তাহলে 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় হয়ে ক্ষতি করলেই সেটা কি বেআইনি সমাবেশ। অপরাধমূলক অনধিকার প্রবেশ, অপরাধমূলক অনধিকার প্রবেশ কি, আপনি কারো বাড়িতে ঢুকছেন তার অনুমতি ছাড়া। আপনি আমার এই বাসায় এই জায়গায় ঢুকছেন, আগে থেকে কি আছে অনুমতি আছে, বাট এই বাসায় যদি কেউ অনুমতি ছাড়া ঢুকে তাহলে সে কি করেছে অপরাধমূলক অনধিকার প্রবেশ। আর 5 বা ততোধিক ব্যক্তি যদি অপরাধমূলক অনধিকার প্রবেশ করে তাহলে সেটা কি হয়ে যাবে বেআইনি সমাবেশ। তারপরে দেখেন অন্যান্য অপরাধ সংগঠন, এছাড়া অন্য যে কোনো অপরাধ 5 বা ততোধিক ব্যক্তি যদি করে তাহলেও সেটা কি বেআইনি সমাবেশ। 4 নম্বর দেখেন সম্পত্তির বলপূর্বক দখল গ্রহণ, সম্পত্তির বলপূর্বক দখল গ্রহণ। 5 বা ততোধিক ব্যক্তি মিলে একজনরে তার বাড়ি থেকে তুলে দিছে যে তুমি আর এই জায়গা থাকতে পারবা না, তো এটাও কি বেআইনি সমাবেশ। সবশেষে দেখেন অপরাধমূলক বল প্রয়োগ করে কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য না তা করতে, বা যে কাজ করতে অধিকারী তা করা হতে থাকে কি রাখা বিরত রাখা। আমরা অপরাধমূলক বল প্রয়োগ করে একটা ব্যক্তি যে কাজ করতে বাধ্য তারে সেই কাজ করা থেকে বিরত রাখছি, বা যে কাজ করতে সে বাধ্য না তার সেই কাজ করতে কি করছি বাধ্য করছি। ধরেন ওই ব্যাংকের অফিস আওয়ার ধরেন 4টা পর্যন্ত বা 5টা পর্যন্ত, এখন 5টার পরে তো সে টাকা পয়সা নিতে কি বাধ্য না, বা কোনো লেনদেন করতে সে বাধ্য না। 5 বা ততোধিক ব্যক্তি গিয়ে তারে ওই সময় গিয়ে কি করছি বাধ্য করছি, তাহলে এটাও কি হবে বেআইনি সমাবেশ। তো মোট কথা হলো যে আমরা 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় একত্রিত হয়ে যদি এই 5টা কাজের যে কোনো এক 5টা কাজের অ্যাটলিস্ট যে কোনো একটা করি তাহলেই সেটা কি হয়ে যাবে বেআইনি সমাবেশ। এবং এই জিনিসটা যদি আপনি এখন থেকে মনে রাখেন লিখিত পরীক্ষা খুব দ্রুত হবে, তাহলে লিখিতর জন্য আপনার উপকার হবে। ওই যে প্রথম হলো যে সরকারি কর্মকর্তারে ভয় দেখানো, আইনগত প্রক্রিয়া বলবৎ করে বাধা দেওয়া, চুরি ক্ষতি অন্যান্য অপরাধ সংগঠন করা, অপরাধমূলক অনধিকার প্রবেশ, আর একটা হলো কোনো ব্যক্তির কোনো কাজ করতে বাধ্য করা, কোনো কাজ করা থেকে কি রাখা বিরত রাখা। তো 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় হয়ে যদি এই 5টার যে কোনো একটা করে সেটা কি হয়ে যাবে বেআইনি সমাবেশ। এখন এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে সেটা হলো যে আমাদের 141 ধারা বেআইনি সমাবেশের কয়টা সাধারণ উদ্দেশ্য আছে, কয়টা 5টা। তো জেনে রাখা ভালো। দেখেন যে বেআইনি সমাবেশের জন্য সর্বনিম্ন 5 জন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন। কয়জন লিস্ট 5 জন, সর্বোচ্চ কোনো মানে এখানে কোনো সীমাবদ্ধতা নেই। তারপরে দেখেন দণ্ডবিধির 141 ধারায় 5 ধরনের উদ্দেশ্যকে সাধারণ উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। তো কয় ধরনের উদ্দেশ্য 5 ধরনের উদ্দেশ্য। আমরা একটু বিগত বছরের একটা প্রশ্নে চলে আসি। দেখেন যে দণ্ডবিধি অনুযায়ী বেআইনি সমাবেশ গঠনের জন্য কমপক্ষে কতজন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন, কমপক্ষে লিস্ট কতজন 5 জন, যদি বলে সর্বোচ্চ কোনো সীমা নেই। বেআইনি সমাবেশের জন্য ন্যূনতম কতজনের উপস্থিতি প্রয়োজন, কতজন 5 জন। ধন্যবাদ। তো এখন আমরা আসবো যে 149 ধারায় আসলে কি আছে। দেখেন আন্ডারলাইন করেন 149 ধারায় সাধারণ উদ্দেশ্য প্রয়োগ সংক্রান্ত নীতি। একটু শুনেন। আমরা 149 ধারা অলরেডি আলোচনা করেছিলাম, মনে আছে কিনা, যে পরার্থতায় যখন পড়েছিলাম যে 34-এর সাথে আমরা তুলনা করেছিলাম 149-এর, যেখানে আমরা বলেছিলাম যে 34 হলো 2 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে যদি তারা কোনো অপরাধ সংগঠিত করে তাহলে ও সবাই সমানভাবে দায়ী হবে। এটা হলো কত 34, এবং 34 কোনো স্বতন্ত্র অপরাধ না, 34 হচ্ছে অপরাধীদের যৌথভাবে দায়ী করার জন্য একটা নীতিমাত্র। অপরদিকে 149 আমরা বলছিলাম যে 5 বা ততোধিক ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য হিসেবে যদি তারা ওই বেআইনি সমাবেশের সদস্যরা যদি কোনো অপরাধ করে তাহলে সবাই সমানভাবে দায়ী হবে। এটা হলো কত 149। এবং ওখানে স্পেশালি আপনাদের বলেছিলাম যে 34-এর ক্ষেত্রে অবশ্যই প্রি প্ল্যান থাকতে হবে, মেন্স রিয়া গিলটি মাইন্ড থাকতে হবে, কিন্তু 149-এর ক্ষেত্রে প্রি প্ল্যান নাও থাকতে পারে, মানে এটা তাৎক্ষণিকভাবে করা হয়েছে, এটা প্রি প্ল্যান ছিল না। তো এখন 149-এর মূল কথা হলো কি শুনেন
যে বেআইনি সমাবেশ তো আমরা পড়ছি 141 ধারায়, যে 5 বা ততোধিক ব্যক্তি পাঁচটার যে কোনো একটা যদি করে, সাধারণ উদ্দেশ্যে যে কোনো একটা করে, সেটাই বলে বেআইনি সমাবেশ। এখন বেআইনি সমাবেশের ক্ষেত্রে বেআইনি সমাবেশের ব্যক্তিরা যদি কোনো অপরাধ করে, ধরেন 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গা হইয়া দুইজনে মিলে একজনের মাথা ফাটাই দিছে, বাকি তিনজন জানতো যে মাথা ফাটাবে, বা বাকি তিনজনের ওই সকলের সাধারণ উদ্দেশ্য সম্পর্কে তাদের ধারণা ছিল যে এরকম একটা কাজ ঘটতে পারে, এই জন্যই আমরা তার সাথে আসি, সবাই একসাথে আসি, যদিও দুইজনে মাথা ফাটাইছে, বাকি 10 জনের 8 জন মাথা ফাটাই নাই, বাট তারা ওই উদ্দেশ্য সম্পর্কে কি জানতো। তাহলে ওই মাথা ফাটানোর জন্য যদিও ফাটাইছে কয়জন, 2 জন, কিন্তু সবাই সমানভাবে দায়ী। অর্থাৎ বেআইনি সমাবেশের সদস্যদের যৌথ দায়, বেআইনি সমাবেশের সদস্যদের কি যৌথ দায়, অর্থাৎ বেআইনি সমাবেশের সদস্যরা যদি কোনো অপরাধ করে তারা কিভাবে দায়ী হবে, এটা বলেছে কত ধারায়, 149 ধারায়, 149 ধারায়। এখন এখানে বেশ কতগুলো বিষয় আছে। বিষয়টা হলো এরকম যে, ধরেন কিছু লোক, ওই যে এখানে তো প্রি প্ল্যান থাকে না, তো হঠাৎ ধরেন মানে বিশ্ব রোডে একটা ওই কি বলে সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে, হওয়ার পরে আহ, চারপাশের যে লোকজন আছে তারা এক জায়গা জড়ো হইয়ে তারা যারা অ্যাক্সিডেন্ট করছে তারা ছাড়াও, ওই বাস ছাড়াও যে বাস আসতেছে সেই বাসটা কি করতেছে, ভাঙচুর করতেছে। এখন যখন 10 জন লোক যোগ হয়, মানে জড়ো হয়, ভাঙচুর করে, তখন কিছু উৎসুক জনতা থাকে, তারাও ওখানে কি হয়, মানে জড়ো হয়। এখন কথা আছে যে যদি তারা শুধু দেখার উদ্দেশ্যে দূর থেকে দেখে, তাহলে তারা বেআইনি সমাবেশের সদস্য না, কিন্তু তারা যদি ওই একই জায়গায় আছে এবং তারা জানে যে আমি যাদের সাথে আছি তারা এই ধরনের একটা অপরাধ করতে পারে এবং করতেছে, যদিও আমি করতেছি না, কিন্তু তাদের উদ্দেশ্যের সাথে আমার মৌন সম্মতি আছে, তাহলে কিন্তু আমি বেআইনি সমাবেশের সদস্য হিসেবে গণ্য হব, এবং তারা যে দায় আছে তাদের দায়ী আমার উপরে কি বর্তাবে। এবং এই আপনাদের মনে থাকা উচিত যে 34-এর ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ দরকার, কিন্তু সক্রিয় উপস্থিতির দরকার নাই, কিন্তু 149-এর ক্ষেত্রে সক্রিয় উপস্থিতি দরকার, সক্রিয় অংশগ্রহণের দরকার নাই। তাহলে যা বোঝা গেল ভাই খুব সোজা, যে বেআইনি সমাবেশের সদস্যরা তারা তাদের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে যদি কোনো অপরাধ করে, তাহলে তাদের সকলের দায় সমান, তারা সবাই সমানভাবে দায়ী হবে। এটাই কত, 149। এটাই 149। কি তানভীর তো খুশি খুশি কেন, মুসকি মুসকি আসতেছেন, মন ভালো নাকি? আচ্ছা, তো তাহলে বেআইনি সমাবেশের সদস্যরা সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে যদি কোনো অপরাধ করে, তাহলে তারা সবাই সমানভাবে দায়ী হবে। ধরেন বেআইনি সমাবেশের সদস্যরা হত্যা করছে একজনকে, হত্যা প্রকৃত ওই জায়গায় 100 জন ছিল কিন্তু হত্যা করছে 5 জনে, বাকি 95 জন দায়ী হবে কিনা বলেন? বাকি 95 জনও সমানভাবে দায়ী হবে, কারণ যদি তারা ওই 95 জন ওই 5 জনের সাথে থাকে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে, মানে তারা ওই সকলের সাধারণ উদ্দেশ্য কি ছিল, একই ছিল। আচ্ছা দেখেন, তো এখন এটার আবার প্রি প্ল্যান বললেন না, প্রি প্ল্যান হলো বেশ আগে থেকেই পরিকল্পনা করে। 149 হলো এই কাজটা কি ইনস্ট্যান্টলি তাৎক্ষণিক ভাবে আমরা কাজটা করতেছি আর কি। আচ্ছা পড়ি দেখেন, বেআইনি সমাবেশের সময় বেআইনি সমাবেশের সদস্যরা সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করে যে অপরাধ সংগঠন করে সেই ক্ষেত্রে তাদের দায় কি হবে, তা 149 ধারায় আলোচনা করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। 149 ধারায় বলা হয়েছে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে অনুষ্ঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য কি হবে, তাই হবে। আচ্ছা, তো আমরা চলে আসি ধারা 149। দেখেন, যে যদি বেআইনি সমাবেশের কোনো সদস্য দ্বারা কোনো মানে দ্বারা উক্ত বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে, আন্ডারলাইন করবেন, কোনো অপরাধ সংগঠন করা হয়, কি উদ্দেশ্য বাস্তবায়নে, সাধারণ উদ্দেশ্য। উক্ত বেআইনি সমাবেশের কোন সদস্য যদি জানতো যে উক্ত সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে এমন অপরাধ সংগঠিত হতে পারে, আন্ডারলাইন করেন, কোন সদস্য যদি জানতো যে, কোন সদস্য যদি কি জানতো যে আমরা বার কাউন্সিল ঘেরাও করছি, এবং মনে মনে যদিও বার কাউন্সিল ভাঙচুরের পরিকল্পনা কেউ করা নাই, কিন্তু আমরা জানি যে বার কাউন্সিল যদি ঘেরাও করি ওখানে দুই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, তার মানে সকলের সাধারণ উদ্দেশ্য কি ওখানে ছিল। আচ্ছা, উক্ত অপরাধ সংগঠনের সময় প্রত্যেক ব্যক্তি যে উক্ত সমাবেশের সদস্য সে উক্ত অপরাধের জন্য কি হবে, তাই। তো যদি আমরা শর্ত সমূহতে আসি, যে
একটি বেআইনি সমাবেশ থাকতে হবে, অর্থাৎ 141 ধারা উল্লেখিত বেআইনি সমাবেশের সকল শর্ত পূরণ করতে হবে, এবং 141 ধারা উল্লেখিত সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে এমন বেআইনি সমাবেশ হতে হবে। এমন সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে বেআইনি সমাবেশের যে কোনো সদস্য কর্তৃক কোনো একটি অপরাধ সংগঠিত হতে হবে, যে কোনো একজন করতে পারে। 100 জন আছে, 100 জনেরই করার দরকার আছে না, যে কোনো একজন করতে পারে। বা বেআইনি সমাবেশের সদস্য হিসাবে অন্যান্য সদস্যরা জানতো যে এমন অপরাধ সম্ভবত সংগঠিত হতে পারে, তাহলে উক্ত অপরাধ সংগঠনের সময় যারা বেআইনি সমাবেশের সদস্য ছিল তারা প্রত্যেকেই সংগঠিত অপরাধটির জন্য কি হবে, দায়ী হবে। তো এখানে একটা জিনিস আছে, অংশগ্রহণ আর উপস্থিতি, এই দুইটা জিনিস আমি এর আগে বহুবার বলছি। যে ধরেন 4 জন ব্যক্তি চুরি করতে গেছে, তারা আগে থেকে পরিকল্পনা করতে গেছে যে আমরা গোপালগঞ্জের সোনালী ব্যাংক চুরি করব, এবং তাদের মধ্যে পরিকল্পনা ছিল যে শীত কেটে 2 জন সোনালী ব্যাংকের মধ্যে ঢুকবা, একজন ব্যাংকের সামনে পাহারা দিবে, আর একদিন ওই কোর্টের সামনে দিয়ে ঘোরাঘুরি করবে যে এসপি অফিস বা পুলিশ থেকে কেউ আসে কিনা। তাই কাজটা করতেছে, কিন্তু মানে এক জায়গায় সবাই উপস্থিত নাই, কিন্তু সবাই পার্ট বাই পার্ট কি ভাগ করা। তো এই ক্ষেত্রে তারা চুরির জন্য সবাই দায়ী হবে, তাদের সবাই চুরির জন্য দায়ী হবে, সাথে আসবে কত, 34। 34, বুঝতে পারছেন? আর যদি এরকম হয় যে কবর থেকে লাশ উত্তোলন করতে গেছে গ্রামে, গ্রামবাসীরা ইনস্ট্যান্টলি বাধা দিছে যে এই এই কাজ আমরা করতে দেব না, বা গ্রামের চেয়ারম্যান সাহেব গ্রেফতার করতে আসছে, গ্রেফতার করতে আমরা দিব না, বা গ্রামের একটা মোবাইল কোর্টে গ্রামের এক দোকানদার 1 লাখ টাকা জরিমানা করছে, গ্রামবাসী সবাই এসে বাধা দিচ্ছে যে না, এই জরিমানা করা যাবে না। তাহলে তারাও এই যে যে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব থেকে বিরত রাখার উদ্দেশ্যে যে বাধা দিছে, তারা সবাই দায়ী হবে। এই জায়গায় আসবে কত, 149। 100। তো এই জায়গায় যে বিস্তারিত উদাহরণ আছে, এটা আমি বিস্তারিত পড়তেছি না, জাস্ট একটু মনে রাখেন 34-এ লাগবে সক্রিয় অংশগ্রহণ, সক্রিয় উপস্থিতি থাকতেও পারে, নাও থাকতে পারে। আর 149-এ দরকার সক্রিয় উপস্থিতি, সক্রিয় অংশগ্রহণ থাকতেও পারে, নাও থাকতে পারে। সক্রিয় উপস্থিতি অংশগ্রহণ দরকার 34, সেটার কারণ হলো ওই যে আমি একটু আগে বললাম যে চুরি চুরি করতে গেছে, সবাই কি এক জায়গায় উপস্থিত ছিল? ছিল না। কিন্তু তাদের প্রি প্ল্যান ছিল, সবাই এক জায়গায় উপস্থিত থাকতেও পারতো, নাও পারতো, কিন্তু সক্রিয় অংশগ্রহণটা অবশ্যই তাদের আছে। আবার এই যে যে মোবাইল কোর্ট করতে গেছিল, সবাই মিলে বাধা দিছে, কারণ বাধা তো সব মানুষে দেয় নাই, সব মানুষ পিছনে অনেকে দাঁড়ায় আছে, বাধা দিছে কয়জন, 10 জন, কিন্তু সবাই এক জায়গা কি ছিল, উপস্থিত ছিল, মানে সবার সমান অংশগ্রহণ ছিল না, বাট সবাই কি উপস্থিত, সক্রিয় উপস্থিত ছিল। এটা হলো মেইন কথা। তো এই জায়গার উদাহরণ করলে আপনি আশা করি বুঝতে পারবেন। আর অভিন্ন অভিপ্রায় আর সাধারণ উদ্দেশ্যের যে পার্থক্য বহুবার পড়ছি, এই জায়গায় আলাদা করে জানতে যাচ্ছি না, আমরা সরাসরি বিগত বছরের প্রশ্নে চলে আসি। দেখেন যে 1 নম্বর প্রশ্ন দেখেন, দ্য পেনাল কোড 1860-এর কোন ধারার বিধান অনুযায়ী অপরাধ সংগঠনে অংশগ্রহণ না করা সত্ত্বেও শুধু সাধারণ উদ্দেশ্য থাকায় অপরাধ সংগঠনের অপরাধে অভিযুক্ত হতে হয়? 34, 186, 205, 149, কত বলেন? 149। 149 মানে কি উদ্দেশ্য? সাধারণ উদ্দেশ্য। রুবেলকে আস্তে আস্তে রুম থেকে বের হয়ে যাবেন। আচ্ছা, দেখেন। আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই, এখন শুনেন। এখন আপনি বলতে পারেন যে তাহলে 141-এর সাথে 149-এর পার্থক্য কি? 141-এর সাথে 149-এর পার্থক্য কি? 141-এ দিছে হলো জাস্ট বেআইনি সমাবেশের সংখ্যা, যে 5 বা ততোধিক ব্যক্তি। 141 ধারায় যে 5টা সাধারণ উদ্দেশ্য আছে, এই সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে যদি যে কোনো একটা কাজ করে, সেটাকে বলে কি, বেআইনি সমাবেশ। আর বেআইনি সমাবেশের সদস্যদের যৌথ দায়, যৌথ দায়, এটা আলোচনা করেছে কত, 149। 100। তা আমরা চলে আসি শাস্তিতে। দেখেন শাস্তিগুলো মনে রাখতে হবে। বেআইনি সমাবেশের সংজ্ঞা দিছে কততে, 141। শাস্তি বলছে 143। দেখেন বেআইনি সমাবেশের সদস্য আছে তো। আচ্ছা দেখেন, যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ আন্ডারলাইন করেন 6 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয়। পাইছেন? এই ওনার নতুন দেয়, ওনার একটু হেল্প করেন বিকাশ সাহেব। দেখেন যে কোনো 697 পেজ, দেখেন 697, ওই শখ আছে টেবিল ওই যে নিচেই দেখেন, যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত, 6 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয়। এখানে একটা জিনিস মনে রাখেন, বলেন তো, শুধু বেআইনি সমাবেশের জন্য শুধু অর্থদণ্ড দিতে পারে কিনা? অবশ্যই পারে, কারণ ওই যে 6 মাস পর্যন্ত বা অর্থদণ্ড বা উভয়। এখন আইন পাটের এই
ভাষাটা ভুল আছে বহু জায়গায়, আমি অত জায়গায় সংশোধন করতে যাব না, জাস্ট একবার একটু ধরাই দিই। 6 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড সহ, সহটুক কেটে দেন, বা উভয়। মানে হয় 6 মাস কারাদণ্ড, নাইলে অর্থদণ্ড, বা উভয়। তাহলে অর্থদণ্ড সহ বললে তো আর পরে উভয় লেখার দরকার হয় না। উভয় সহ কোনো ভাষা হয় না, উভয় মানেই উভয়, ওটা ভুল, জাস্ট উভয় হবে। তাহলে বেআইনি সমাবেশের সংজ্ঞা দিছে 141, সাজা দিছে কত? 143। 144 ধারাটা দেখেন। মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করলে, মারাত্মক অস্ত্র, মারাত্মক অস্ত্র বলতে বোঝায় ওই দেশ দা, কাশি বা এমনি অস্ত্র যাই হোক না কেন, দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্র। তারপরে যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ আন্ডারলাইন করেন 2 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড, বা তাহলে শুধু বেআইনি সমাবেশ 6 মাস, মারাত্মক অস্ত্র নিয়ে করলে কয় বছর? 2 বছর। মারাত্মক অস্ত্র নিয়ে করলে 2 বছর। তো এখানে পরীক্ষার এই ধরনের প্রশ্ন আসতে পারে, সবাই একটু মনে রাখবেন। ওটা আটকায় দেন। মনে রাখবেন যে যদি বলে ভাই যে বেআইনি সমাবেশের সাজা কি হতে পারে, সেক্ষেত্রে উত্তর হবে যে কোনো বর্ণনার 6 মাস পর্যন্ত কারাদণ্ড। যদি বলে বেআইনি সমাবেশের সর্বোচ্চ সাজা কি হতে পারে, 6 মাস সশ্রম কারাদণ্ড, 6 মাস সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। বুঝেন কিনা? আমাদের ক্লাস টেস্টে আসবে, বহুবার পাবেন, যে যদি বলে বেআইনি সমাবেশের সাজা কি, তাহলে 6 মাস পর্যন্ত কারাদণ্ড। যদি বলে সর্বোচ্চ সাজা কি, তাহলে আমি দেখব যে একজন বিচারক এই ধারায় সর্বোচ্চ কি সাজা দিতে পারে। যে কোনো বর্ণনার কারাদণ্ড 6 মাস বা অর্থদণ্ড, তাহলে মানে যে কোনো বর্ণনা যদি হয়, তার মানে উনি সশ্রম দিতে পারে, তাহলে সর্বোচ্চ কত? 6 মাস, এবং সেই সাথে কত? অর্থদণ্ড। তো প্রশ্নকর্তা কি চাইছে একটু দেখেন, যে বেআইনি সমাবেশের সর্বোচ্চ সাজা নাকি শুধু সাজা। ঠিক আছে, আচ্ছা। সর্বোচ্চ আর এই একটা করলে বলছো 145 ধারাটা দেখেন। 145, বেআইনি সমাবেশ ভঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে জেনেও তাতে যোগদান করে অবস্থান করা। বেআইনি সমাবেশ ভঙ্গ করে দিছে, একবার ভঙ্গ করে দিছে, তারপরে আবার যোগদান করছে, বেহাই আর কি। বুঝতে পারছেন? তাহলে সাজা কত? 145 ধারায় যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ কত? 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড, বা উভয়। তাহলে আমাদের মনে রাখতে হবে শুধু বেআইনি সমাবেশের সাজা 6 মাস, 143। মারাত্মক অস্ত্র শস্ত্র সহ কত? 2 বছর, 144। ভেঙে দেওয়া হয়েছে, তারপরে যোগদান করছে 145, কয় বছর? 2 বছর। 153 ক আর 53 খ পড়বো, দেখেন। 153 ক আর 53 খ। শ্রেণী সমূহের মধ্যে শত্রুতা বৃদ্ধি। শ্রেণী সমূহ, এই শ্রেণী বলতে বোঝাচ্ছে যে কোনো জাতি, যে কোনো ধর্ম, যে কোনো দুইটা গোত্রের মধ্যে শত্রুতা বৃদ্ধির যদি কোনো আপনি কর্মকাণ্ড করেন, তাহলে দণ্ডিত হবে 153 ক ধারায়। 153 ক ধারায় ধরেন হিন্দু মুসলিম হতে পারে, মুসলিম খ্রিস্টান হইতে পারে, বা যে কোনো দুইটা উপজাতির মধ্যে হতে পারে। ইভেন আমরা এখানেও শ্রেণী আছি, শ্রেণী সমূহের মধ্যে আপনারা দেখা গেলো বসাবসি নিয়ে, প্রশ্ন নিয়ে, হাসাহাসি নিয়ে, দুই শ্রেণীর মধ্যে যদি এমন কোনো কাজ করে যে শত্রুতা বৃদ্ধি হয়, যে এই কাজ করছে সেই সাজা হবে কততে? 153 পতে। আন্ডারলাইন করেন, 2 বছর পর্যন্ত কারাবাস, অর্থদণ্ড সহ, বা উভয়। কত? 153 ক। 153 খ দেখেন, এটাও ভিভিআই। রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণের জন্য ছাত্র প্রভৃতিকে প্ররোচিত করা। পাবলিক ভার্সিটিতে বেশি হয়, হলে থাকলে হলের ছাত্রদের নিয়ে যায় রাজনৈতিক কর্মকাণ্ডে যোগদানের জন্য। তো সেই ক্ষেত্রে যারা এই কাজগুলা করে, তাদের শাস্তি 153 ফতে কত? 2 বছর পর্যন্ত কারাবাস, অর্থদণ্ড সহ উভয়দণ্ড হতে পারে। তো 153 ক এবং 153 খ আপনার মনে রাখতে হবে, যে শ্রেণী সমূহের মধ্যে শত্রুতা 153 খ, আর রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ 153 কত? আমরা সেলফ প্র্যাকটিসে যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ পারবেন। তার মধ্যে 7 নাম্বার প্রশ্নটা একটু দেখেন, যে দণ্ডবিধির 141 ধারায়
সাধারণ উদ্দেশ্যকে বেআইনি সমাবেশে পরিণত করতে পারে? একশো কয়টি সাধারণ উদ্দেশ্যকে? 141 ধারা মানে কয়টা সাধারণ উদ্দেশ্য? পাঁচটা। পাঁচটা বলতে পারবেন কেউ? এক কথায় বলতে পারবেন? যে আলামিন বলেন তো পাঁচটা কি কি? সরকারি অথবা সরকারি কর্মচারীদের তাদের যে কার্য এটা থেকে তাকে বিদ্রোহ করার জন্য। জি। তারপর হচ্ছে আইন প্রয়োগে বাধা দেওয়ার জন্য। জি। তারপর হচ্ছে ক্ষতি করার উদ্দেশ্যে বা অনধিকার যে প্রবেশ আছে এইটা, এক্ষেত্রে বল প্রয়োগ। তারপর হচ্ছে আপনার যদি কোনো অনধিকার প্রয়োগ করে বা বল প্রয়োগ করে যদি কোনো সম্পত্তি দখল করা হয়, সেক্ষেত্রে আরেকটা হচ্ছে যে যে কাজ করতে সে বাধ্য না তাকে যে কাজ করতে বাধ্য করা, অথবা যে কাজ করতে সে বিরত থাকা উচিত সেই কাজ করতে তাকে, বা যে কাজ থেকে বিরত রাখতে হবে সেই কাজ থেকে বাধ্য, থেকে যেগুলো বাধ্য সেই কাজ থেকে। জি জি জি, মানে সে যে কাজ করতে বাধ্য তাহলে সে কাজ করতে বিরত রাখা, যে কাজ করতে বাধ্য না তাহলে সেই কাজ করতে বাধ্য করা। ধন্যবাদ। তাহলে আপনাদের এখানে কেউ কি আছেন যে যারা অনলাইন অফলাইন 34 কখন হবে আর 149 কখন হবে এই জিনিসটা এখনো বুঝেন না? খুব সময় আমাদের স্বল্প, যে বুঝেন না দয়া করে আমার বলেন, আমি তার বুঝাইতে বাধ্য থাকবো, বাট মুখ ফুটে বলতে হবে। আচ্ছা, কোথায় বোঝেন নাই, তা কি বুঝেন? সবাই তো এক জায়গায় অবস্থিত থাকা প্রয়োজন। আচ্ছা দাঁড়ান, আপনার একটু আমি দেই, ওয়েট, আপনার কথা সবাই একটু শুনুক। হ্যালো হ্যালো, দেন দেন। স্যার আমি বলতে চাচ্ছি যে 34 দ্বারা আর ওই 149 এই দুইটার ভিতরে যে একটু পার্থক্য, এটা আমার একটু সমস্যা বুঝতে। কারণ 34 দ্বারাই হচ্ছে এদের মানে অভিপ্রায় পূর্ব পরিকল্পিত ভাবে একটা ছিল যে কয়েকজন একটা করছে, মানে যেটা আর কি অভিপ্রায়, যে একটা ঘটনা ঘটছে ওইখানে দেখা গেছে কি ওরা সবাই নাও থাকতে পারে। যে দেখা গেছে কি দেখা গেছে 4 জন মানে পূর্ব পরিকল্পিত ভাবে একটা করছে, মানে একটা ষড়যন্ত্র করছে যে এক জায়গায় একটা অপরাধ ঘটাবে। এখন 4 জন করছে, দেখা গেছে ওইখানে স্যার 2 জন আছে, 2 জন কাজটা করছে আর 2 জন করে নাই। হ্যাঁ। কারণ সেই ক্ষেত্রে কি ওই 34 দ্বারা কি এই বিষয়ে কি প্রয়োগ হবে? আচ্ছা, আলামিন সাহেব উত্তর, ওনার প্রশ্ন বুঝছেন? হ্যাঁ, করে নাই। 34, 34। আমি বলতে চাচ্ছি যে ওইখানে কি 4 জনেরই উপস্থিত থাকা লাগবে নাকি থাকা লাগবে না? আচ্ছা, আপনার প্রশ্ন হয়েছে, প্রশ্ন কি অতটুকুই? জি জি। আর 49 হচ্ছে স্যার মানে সাধারণ যে উদ্দেশ্যটা ওইখানে আর কি সবাই করুক আর না করুক ওই ইনস্ট্যান্ট ওইখানে উপস্থিতি থাকতে হবে, এই আর কি। জি ধন্যবাদ, এটা আমি বুঝাইছি বারবার। শুনেন, আপনি যে প্রশ্ন করছেন আমি তো ওইটা চুরির উদাহরণ দিলামই, জি জি। যে শীত কেটে ব্যাংকের ভিতরে ঢুকছে 2 জন, একজন ব্যাংকের গেটে পাহারা দিচ্ছে, মোট হইলো কয়জন? 3 জন। আর একজন ধরেন আর একটু দূরে হাঁটা, মানে হাঁটাচলা করতেছে যে পুলিশ আসে কিনা। তাহলে সবাই তো এক জায়গায় নাই, বাট তারা তো প্রি প্ল্যান অনুযায়ী কাজটা করেছে। সবাই রে দায়ী করার জন্য আসবে কত? 34। বুঝছেন? বুঝতে পারছি, এখন আমার ক্লিয়ার। আচ্ছা দেখেন, আচ্ছা থামেন। এখন ওনার প্রশ্ন যদি এরকম হয়ে থাকে যে 4 জনের পরিকল্পনা করছে কিন্তু 2 জন বাসায় বসে আছে আর 2 জন করছে, তাই বলেন? এখন কি পরিকল্পনা করছে সেটা বলেন, বলেন। হ্যাঁ, তাহলে তা 2 জন যদি যায় করে আর 2 জন বাসায় বসে, 2 জন তো প্ররোচনাকারী। 2 জন প্ররোচনাকারী হিসেবে সাজা পাবে আর 2 জন হচ্ছে কি ওই অপরাধ করছে।
আর যদি ওই দুইজন বাসায় বসে না থাকে, তাদের কোন রকম কর্মকাণ্ড থেকে থাকে, তাহলে কত? 34। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দেখেন আমরা পড়া শুরু করি। 16 নম্বর প্রশ্নটা দেখেন। 16 নম্বর, যে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর নাগরিকদের মধ্যে শত্রুতা প্রসারিত করার শাস্তির বিধান করা হয়েছে। শত্রুতা প্রসারিত কত বলেন? 153 ক। সাজা আছে কত বছর? 2 বছর। আদালত 153 ক ধারায় অপরাধ আমলে নিতে পারে না। এটা হলো ফৌজদারি কার্যবিধি 196 ধারায় বলছে যে রাষ্ট্রদ্রোহিতা, তারপরে যে 153 ক, খ, এগুলাতে আমলে নিতে পারে না সরকারের আদেশ ব্যতীত। মানে আমি আপনি গিয়ে এই মামলা করলেই সরকার মানে আমলে নিবে না, অবশ্যই অনুমতি লাগবে কার? সরকারের। বলেন বিথিকা কি বলবেন, বলেন। আচ্ছা, তাহলে আমরা দাঙ্গায় চলে আসি। দেখেন দাঙ্গা, রায়োটিং, বলেন কোনটা? আচ্ছা, এটা হলো আমরা ফৌজদারি কার্যবিধি যখন পড়েছিলাম, ফৌজদারি কার্যবিধির নর্মালি আমরা জানি যে যে কোনো মামলা যে কোনো ব্যক্তি দায়ের করতে পারে। লোকাস স্ট্যান্ডি বলে রাইট টু সু। মানে আপনার এলাকায় যদি একটা হত্যাকাণ্ড হয়, যে মারা গেছে সে, তার আপনি কিছু না, তারপরে আপনি গিয়ে মামলাটা দায়ের করতে পারেন। কিন্তু কিছু কিছু ফৌজদারি মামলা আছে, আইনে সুনির্দিষ্ট করে দিছে যে এই মামলা অমুক ব্যক্তিকেই করতে হবে, অমুক ব্যক্তি ছাড়া অন্য কেউ করলে আমলে নেওয়া হবে না। এইগুলা ওই সুনির্দিষ্ট কোন কোনগুলা আমলে নেওয়া হবে না, এগুলো বলছে 195 থেকে 199। তার মধ্যে 196 ধারায় বলেছে যে রাষ্ট্রদ্রোহিতা, তারপরে শ্রেণী সমূহের মধ্যে বৈষম্য, এই মামলাগুলা আমি আপনি যাই দায়ের করতেই পারি, কিন্তু আমলে নিতে হলে দরকার কারে? সরকারের অনুমতি লাগবে, বা সরকার তারে মানে সরকারের নির্দেশপ্রাপ্ত কেউ যদি মামলা করে তাহলে আমলে নিবে। মোট কথা হলো আমি আপনি গিয়ে করলেও এটা আমলে নিবে না, নির্দেশ লাগবে কার? সরকারের। এটাই বলেছে কত ধারায়? 196। 196 রাষ্ট্রদ্রোহিতা। এই যে জি। আচ্ছা, আমরা দাঙ্গায় চলে আসি। দেখেন দাঙ্গা, বেআইনি সমাবেশ যদি কেউ বুঝে থাকেন, দাঙ্গা অলরেডি বুঝে গেছেন। বেআইনি সমাবেশের সদস্যরা যখন শক্তি বা উগ্রতা প্রদর্শন করবে, তখন সেটা হয়ে যাবে কি? মানে বেআইনি কোনো কাজ করছেন, ঠিক আছে, যখন শক্তি বা উগ্রতা পরিদর্শন প্রদর্শন করবেন, তখন সেই বেআইনি সমাবেশটা কিসে পরিণত হবে? দাঙ্গায়। তাহলে আমরা এটা বলতে পারি যে সকল দাঙ্গার ভিতরই বেআইনি সমাবেশ আছে, কিন্তু সকল বেআইনি সমাবেশের মধ্যে দাঙ্গা থাকতেও পারে, নাও পারে। পান না? দাঙ্গা আছে তো। একটু পরে দেখেন যে দণ্ডবিধির 146 ধারায় দাঙ্গার সংজ্ঞা দেওয়া হয়েছে। দাঙ্গার ইংরেজি কি? রায়োটিং। কত ধারায় সংজ্ঞা দিছে? 146। বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য গোল দিবেন শক্তি বা উগ্রতা প্রয়োগ করা হলে অনুরূপ সমাবেশের প্রত্যেক সদস্য দাঙ্গার জন্য দায়ী হবে। ধারা কত? 146। উপাদান দেখেন, বেআইনি সমাবেশ থাকতে হবে, অবশ্যই দাঙ্গার মধ্যে একটা কি থাকতে হবে? বেআইনি সমাবেশ। এবং বেআইনি সমাবেশ কর্তৃক বা উক্ত সমাবেশের কোন সদস্য দ্বারা শক্তি বা উগ্রতা প্রদর্শন করা হবে। তারপরে দেখেন, এমন শক্তি বা উগ্রতা প্রয়োগ করা হয়েছে বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন। তো প্রথমে আমরা দাঙ্গার সংজ্ঞা দেখলাম 146। আমরা একটু দাঙ্গার শাস্তিতে চলে আসি। দেখেন দাঙ্গার শাস্তি আসে পরে, একটু নিচে আসেন। দাঙ্গার শাস্তি আছে, পাইছেন? পাইছেন পরের পেজে, বা ওই যে এই যে দাঙ্গার শাস্তি দেখেন। 147 ধারায় দাঙ্গার শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাবাস, যা কত? 2 বছর পর্যন্ত হতে পারে, জরিমানা বা উভয়। তাহলে এখানে একটা জিনিস কি দেখেছেন, যে শুধু বেআইনি সমাবেশের সাজা 6 মাস, কিন্তু দাঙ্গার সাজা কত? 2 বছর। কত ধারায়? 147। 147। 148 ধারাটা দেখেন, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা। আপনি যদি মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা করেন, তাহলে সাজার পরিমাণ বেশি হয়ে যাবে। দেখেন, যে কোনো বর্ণনার কারাবাস, যা কত? 3 বছর পর্যন্ত হতে পারে, জরিমানা সহ বা। তাহলে এখানে
কিছু জিনিস আছে দেখেন, শুধু বেআইনি সমাবেশের সংজ্ঞা 141, বেআইনি সমাবেশের শাস্তি 143, 6 মাস। দাঙ্গার সংজ্ঞা 146, বেআইনি সমাবেশের যদি সদস্যরা শক্তি বা উগ্রতা প্রদর্শন করে সেটাকে বলে দাঙ্গা। দাঙ্গার শাস্তি 147, কত? 2 বছর। মারাত্মক অস্ত্রে সজ্জিত হয় দাঙ্গা 148, কত বছর? বুঝতেন? আচ্ছা, আমরা একটু আবার আগের জায়গায় চলে আসেন, দাঙ্গার ওই জায়গা। এখন যেটা পারবো মারামারি বা এফরে, মারামারি বা ওই চলে গেলাম। আচ্ছা দেখেন তো, আহ এখানে যে জিনিসটা আমাদের দেখা দরকার, যে মারামারি বা এফরে, আন্ডারলাইন করেন, ধারা কত? 159। যখন গোল দিবেন দুই বা ততোধিক ব্যক্তি, দুই বা ততোধিক শব্দটা গোল দেন, গোল দিবেন প্রকাশ্য স্থানে ঝগড়া করে, গোল দিবেন গণশান্তি ভঙ্গ করে, তখন তারা মারামারি করে বলে গণ্য হবে। এটা নেসেসারি না যে হাতাহাতি করতে হবে, দুইজনে মুখ দিয়ে ঝগড়া করলেও সেটা কি মারামারি ব্যবসায়ী বলে গণ্য হবে। আমাদের দণ্ডবিধির কত ধারায়? 159 ধারায়, 159 ধারায়, যেটাকে ইংরেজিতে বলে কি এফরে। তো এখানে বেশ কতগুলো জিনিস আছে, যে মারামারিতে তাহলে সদস্য সংখ্যা কত? দুই বা ততোধিক। কোন জায়গায় করবে? পাবলিক প্লেসে, প্রকাশ্য স্থান। এখানে প্রকাশ্য স্থান মানে এটা যে সবসময় যে সরকারি জায়গায় হতে হবে এমন কোনো কথা নাই, প্রকাশ্য স্থান হইতে হবে। ধরেন মসজিদ একটা প্রকাশ্য স্থান, মসজিদে সবাই নামাজ পড়তে যায়, মন্দির একটা কি প্রকাশ্য স্থান। কিন্তু সব মসজিদ সব মন্দির কি সরকারি জায়গা? সরকারি জায়গা তো না। তারপরে সিনেমা হল একটা কি প্রকাশ্য জায়গা। ইভেন এই জায়গা আমরা যারা আছি এই জায়গা একটা কি প্রকাশ্য জায়গা, যেহেতু আমরা একটা ক্লাসরুমে সবাই মোটামুটি আছি। আর বাড়ির ভিতরে হইলে, যখন ধরেন বাড়ির ভিতরে ধরেন এই জায়গাতে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন আসছেন, এইটা প্রকাশ্য স্থান। কিন্তু বাড়ির ভিতরে যার ঢোকার অনুমতি নাই সে যায় বললে তো আর প্রকাশ্য স্থান না। আচ্ছা, তো এখন দেখেন দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করলে সেটাকে বলে মারামারি। এখন তাহলে এই মারামারির শাস্তিতে একটু চলে আসেন। মারামারির শাস্তি ওই যে আগের ওই জায়গা চলে যান, দাঙ্গার শাস্তি যে জায়গা ছিল, মারামারির শাস্তি সেই জায়গায় আছে। মারামারির শাস্তি দেখেন, যে কোনো বর্ণনার 1 মাস, আন্ডারলাইন করেন, যে কোনো বর্ণনার 1 মাস। একটা মানে একটা ব্যতিক্রম শাস্তি, মাত্র যে কোনো মানে যে মাত্র 1 মাস, বাট এটা যে কোনো বর্ণনার, যে কোনো বর্ণনার 1 মাস হতে পারে, যা অর্থদণ্ড সহ কত 100 টাকা বা উভয়। তো হয় 1 মাস কারাদণ্ড, না হয় 100 টাকা জরিমানা, অথবা কি উভয়। এখন দেখি, এই তানবীর নেন, মাইক্রোফোনটা নেন, তানবীর বলেন দেখি, এই যে আমরা মারামারির সাজা যদি বলি, যে মারামারির সর্বোচ্চ সাজা কি হতে পারে বলেন? সর্বোচ্চ যখন বলবে তখন হচ্ছে সশ্রম যুক্ত হবে। কত সশ্রম? কত? 1 মাস, 1 মাস সশ্রম বা কেমনে বুঝলেন 1 মাস সশ্রম? ব্যাখ্যা দেন। এখন এখানে তো সশ্রম কথাটা, সশ্রম বিনাশ্রম কোনো কথা এখানে উল্লেখ নাই, কিন্তু আপনি এই যে যে কোনো বর্ণনা, জি যে কোনো বর্ণনা আছে, তার মানে বিচারকের যদি সর্বোচ্চ একটা লিমিট আমি কল্পনা করব, এই ধারায় বিচারক যদি সর্বোচ্চ সাজা দেয় 1 মাস সশ্রম এবং অর্থদণ্ড, এই দুইটার বেশি উনি পারবেন না। তো যদি বলে যে মারামারির সর্বোচ্চ সাজা কত, তাহলে 1 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, সরি 1 মাস সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। আচ্ছা, তাহলে তানভীর আপনি একটু বলেন যে মারামারির সাথে এই আমাদের দাঙ্গার কি পার্থক্য আছে আপনার দৃষ্টিতে, বলেন তো। মারামারি হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য একটা স্থানে তারা একটু ঝগড়া করবে, হাউকাউ করবে, হ্যাঁ, এটা হচ্ছে মারামারি। হ্যাঁ, আর দাঙ্গা হচ্ছে আপনার দাঙ্গা হচ্ছে বেআইনি সমাবেশের মতোই, কিন্তু শুনেন আমাদের, আপনারা এখন থেকে মনে রাখবেন, আমাদের দণ্ডবিধিতে আপনারা যখন লিখিত পরীক্ষা দিতে যাবেন, লিখিত পরীক্ষা দিতে চাইলে মানে দিতে গেলে দণ্ডবিধি থেকে পার্থক্য আসে, একটা অপরাধের সাথে আর একটা অপরাধের কি পার্থক্য। এখন পার্থক্য লেখার কিছু টেকনিক আছে,
এই টেকনিক আপনি এখন থেকেই শিখে নেবেন, পার্থক্য জীবনেও মুখস্থ করা লাগে না। আপনি যদি দুইটা অপরাধের মানে সম্পর্কে ধারণা রাখেন, তাহলে পার্থক্য এমনিতেই করতে পারবেন। পার্থক্য কি এমনিতেই করতে পারবেন। প্রথমে আমি ওনার একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি যে তানভীর, আপনি মারামারির সাথে দাঙ্গার পার্থক্য করেন, পার্থক্য কেমনে করবেন দেখেন আমি বলি। প্রথমে ধারাগত দিলেন যে দাঙ্গার সংখ্যা দিছে 146, মারামারির সংখ্যা দিছে কত 159। ঠিক আছে, সংখ্যাগত দিবেন, সংখ্যাগত এইভাবে দিব যে দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে যদি তারা ঝগড়া করে তারা কি বলে মারামারি। আর দাঙ্গার সংজ্ঞা দিব কি, পাঁচ বা ততোধিক ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য হিসেবে যদি শক্তি বা উগ্রতা প্রদর্শন করে তাহলে কি কি বলে দাঙ্গা। পাইছেন? তারপরে আমরা পেলাম সংখ্যাগত সংখ্যা, মারামারির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন, আর দাঙ্গার ক্ষেত্রে কত সর্বনিম্ন 5 জন। বুঝছেন? তারপরে আমরা বলতে পারি শক্তি বা উগ্রতা, মারামারির ক্ষেত্রে শক্তি বা উগ্রতা থাকে না, কিন্তু দাঙ্গার ক্ষেত্রে অবশ্যই কি শক্তি বা উগ্রতা থাকে। আচ্ছা, তারপরে আমি যদি যাই শাস্তি, শাস্তি দাঙ্গার শাস্তি 2 বছর, মারামারির শাস্তি কত 1 মাস। ঠিক আছে, আমি যদি যাই ইংরেজি, মারামারির ইংরেজিতে বলে কি এফরে, আর দাঙ্গার ইংরেজিতে বলে কি রায়োটিং। আমি যদি বলি লঘুতর গুরুতর, মারামারি হচ্ছে লঘুতর অপরাধ আর দাঙ্গা হচ্ছে কি গুরুতর অপরাধ। তো উপাদানগত এছাড়া আরো যদি আপনি অনেকগুলা খুঁজেন, মেইনলি 5-7টা পার্থক্য, 7টা 8টা তো মিনিমাম যে কোনো জিনিসের সাথে যে কোনো জিনিসের পার্থক্য খুঁজলে কি হয়। বুঝতে পারছেন? ইভেন দাঙ্গার সাথে যদি আমরা তানবীরের পার্থক্য খুঁজি তাও 7টা 8টা পাওয়া যাবে। পাওয়া যাবে কিনা বলেন? যে দাঙ্গা হচ্ছে আইনের একটা ধারা, তানবীর হচ্ছে একজন মানুষ। ঠিক আছে, তা এরকম যে কোনো জিনিসের সাথে যে কোনো জিনিসের কি দেওয়া যায় পার্থক্য দেওয়া যায়। তো আপনি যদি এখন থেকে এই মানে অপরাধগুলোর উপাদান, সংজ্ঞা, ধারা, ইংলিশ এই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে পড়েন, তাহলে আপনি লিখিতর সময় গিয়ে একটার সাথে আর একটা পার্থক্য এই জিনিস কখনোই মুখস্থ করা লাগবে না। ধন্যবাদ। তাহলে আমরা মোটামুটি এখানে যে জিনিস পাইলাম যে এখানে পরবর্তীতে ওই যে আছে যে বেআইনি সমাবেশ আর দাঙ্গার মধ্যে পার্থক্য, দাঙ্গা এবং মারামারির মধ্যে পার্থক্য, পার্থক্য পড়তেছি না। দাঙ্গায় দেখেন, দাঙ্গা সরকারি বেসরকারি যে কোনো জায়গায় হতে পারে, বেআইনি সমাবেশ সরকারি বেসরকারি যে কোনো জায়গা হতে পারে, বাট মারামারি হবে কোথায় শুধু প্রকাশ্য স্থানে, পাবলিক প্লেসে। এই তো এইগুলাই, আর পড়লে ইজিলি বুঝে যাবেন, এগুলো তেমন কোনো বিষয় না। আমরা সরাসরি চলে আসি সেলফ প্র্যাকটিসে। দেখেন 5 নং প্রশ্নটা দেখেন, 5 নাম্বার, 5 নাম্বার প্রশ্ন। এই তানভীর এটা নিয়ে পড়েন, জোরে পড়েন, 5 নাম্বার প্রশ্নটা জোরে পড়েন। যখন দুই বা না, এ একটি সিনেমা হলে, এটা পড়েন। একটি সিনেমা হলে মুভি জোরে দেখার পড়েন, জোরে। সময় এ এবং বি একে অন্যকে মারে এবং আঘাত করে। এ এবং বি নিম্নলিখিত কোন অপরাধ করেছে? আবার একটু পড়েন, আবার শুরুতে পড়েন। একটি সিনেমা হলে মুভি দেখার সময় এ এবং বি একে অন্যকে মারে এবং আঘাত করে। এ এবং বি নিম্নলিখিত কোন অপরাধ করেছে? সিনেমা হল একটা কি জায়গা বলেন? প্রকাশ্য পাবলিক প্লেস। তো তারা এখানে কি করেছে? মারামারি করছে। মারামারি করেছে। 6 নাম্বার প্রশ্নটা পড়েন তানভীর। When two or more persons আচ্ছা, আপনার বইটা আলাদা। মারামারির, আচ্ছা মারামারির জন্য সর্বনিম্ন কতজন সদস্য লাগবে? 2 জন। 2 জন, ধন্যবাদ। তারপরে আমি যদি দেখি, দেখেন নিম্নলিখিত কোন অপরাধের জন্য সর্বনিম্ন 5 জন সদস্য থাকার প্রয়োজন নেই? বেআইনি সমাবেশ, দাঙ্গা, ডাকাতি, দস্যুতা। এখানে আমরা যদিও দস্যুতা পড়ি নাই, আমি একটু বলে দিই শুনেন। দস্যুতার ক্ষেত্রে সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ 4 জন। আর বেআইনি সমাবেশ বলেন, দাঙ্গা বলেন, ডাকাতি বলেন, সবগুলাতে কয়জন? 5 বা ততোধিক, 5 বা ততোধিক। তো বেআইনি সমাবেশ, দাঙ্গা, আহ মারামারি এগুলা নিয়ে আপনাদের যদি অনলাইন অফলাইন যদি কারো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন। বেআইনি সমাবেশ, দাঙ্গা এবং মারামারি আফ্রে, এগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা ফিল ফ্রি টু আস্ক। দেখেন
আচ্ছা, আমি আপনাদের একটা পেজ দিচ্ছি, সেই পেজটা একটু নিতে হবে। Wait. আচ্ছা, এখন যে জিনিসটা পড়বো সেটা হলো আমাদের দণ্ডবিধির ধারা 161 থেকে 171। এটা হলো যে সরকারি কর্মচারী তারা তাদের যে বৈধ পারিতোষিক আছে, মানে বৈধ যে বেতন ভাতা আছে, এটা ছাড়া যদি তারা অন্য কোনো উপহার সামগ্রী, উপঢৌকন বা পারিতোষিক গ্রহণ করে, তাহলে এটা একটা দণ্ডনীয় অপরাধ। আমাদের দণ্ডবিধিতে 161 ধারা থেকে 171 ধারা পর্যন্ত সরকারি কর্মচারী দ্বারা বা সরকারি কর্মচারী বিষয়ক ঘুষ গ্রহণ সংক্রান্ত অপরাধ আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা চলে আসি, ধরে এখানে চলে আসি, দেখেন যে দণ্ডবিধি 1860-এর 161 থেকে 171 ধারা পর্যন্ত সরকারি কর্মচারী দ্বারা বা সরকারি কর্মচারী বিষয়ক ঘুষ গ্রহণ সংক্রান্ত অপরাধ সমূহ বা তার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সরকারি কর্মচারী ঘুষ গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়েছে, কত ধারা থেকে কত ধারায়? 161 থেকে 171। ধন্যবাদ। তো এখন আমরা দেখি, দেখেন প্রথমেই চলে আসি আমরা ধারা 161। ধারা 161 দেখেন যে সরকারি কর্মচারী কর্তৃক কোন সরকারি কার্য সম্পর্কে বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য বকশিস গ্রহণ। আগে আমার কথা শুনেন, তারপরে আমরা পড়বো। এটা হলো যে যদি কোনো সরকারি কর্মকর্তা স্বয়ং সে কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কাজ করিয়ে দেওয়ার জন্য বা কোনো কাজ করা থেকে বিরত থাকার জন্য সরকারি কর্মকর্তা স্বয়ং যদি কোনো পারিতোষিক গ্রহণ করে, তাহলে সেই সরকারি কর্মকর্তা দণ্ডিত হবে 161 ধারায়। কত ধারায়? 161 ধারায়। ধরেন বিআরটি এর একজন পরিচালক বলল যে একজন ব্যক্তিকে যে আপনি আমাকে 10,000 টাকা দেন, 1 সপ্তাহের মধ্যে আপনার ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে। তাহলে এর কোনো মাধ্যম নাই, সরাসরি ওই ব্যক্তি আর সরকারি কর্মকর্তা। তো সরকারি কর্মকর্তা দণ্ডিত হবে কত ধারায়? 161 ধারায়। কত ধারায় বলেন? 161 ধারায়। একটু পড়ি, দেখেন যে কোনো সরকারি কর্মচারী কর্তৃক দাপ্তরিক কাজের ক্ষেত্রে তার বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো পারিতোষিক গ্রহণ দণ্ডবিধির 161 ধারায় শাস্তিযোগ্য অপরাধ এবং উক্ত অপরাধের জন্য যে কোনো বর্ণনার আন্ডারলাইন করবেন 3 বছর কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আমি একটু কিছু কথা বলে রাখি যে এই 161 থেকে 171 ধারার এই অপরাধ এখন আমি আপনি গিয়ে মামলা করলে হবে না। এই মামলাগুলো করে হচ্ছে দুদক, দুর্নীতি দমন কমিশন। বাট আমাদের যেহেতু দণ্ডবিধিটা আছে, আমাদের এগুলা কি করতে হবে। তো যদি কোনো স্বয়ং সরকারি কর্মকর্তা ঘুষ গ্রহণ করে, তিনি তার সাজা হবে কত? 3 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। উদাহরণ পড়ি, দেখেন মুনসেফ ক, মুনসেফ ধরেন বিচারক, আগে বিচারকরে বলতে হচ্ছে মুনসেফ। মুনসেফ ক ব্যাংকার খবিরের নিকট হতে খবিরের পক্ষে একটি মামলার সিদ্ধান্ত নির্ধারণের জন্য করিমের প্রতি পুরস্কার স্বরূপ করিমের ভাইয়ের জন্য কবিরের ব্যাংকে একটি চাকরি সংগ্রহ করে। ধরেন একজন বিচারকের নাম হচ্ছে করিম, তো ওনার কোর্টে একটা মামলা আছে একজন মক্কেলের, তার নাম হচ্ছে কবির। এখন কবিরের আবার একটা কি আছে? ব্যাংক আছে। তো করিম বলছে কবির রে যে আমি আপনার মামলায় সুবিধা দিব, আপনার জামিন দিয়ে দিব, খালাস দিয়ে দিব, যে কোনো একটা সুবিধা দিব। আমার একটা ভাই আছে, আমার ভাইরে যদি আপনার ব্যাংকে কি দেন? চাকরি দেন। তো ক অত্র ধারায় একটি অপরাধ সংগঠন করেছে বলে কি হবে? গণ্য হবে। বুঝছেন? তার মানে সরাসরি টাকা নিলেও অপরাধ, আবার কি কোনো সুবিধা নেওয়াও কি অপরাধ। আচ্ছা, জি বিচারক দেখেন আমরা ধারা 100, তার মানে আপনি এখানে ক্ষুদ্র কয়েকটা ধারা আছে, বাট আপনি কতগুলা মানে শব্দ দিয়ে মনে রাখবো। 161 মানে ঘুষ নিয়েছে সরকারি কর্মকর্তা স্বয়ং, কথা শেষ। 162 দেখেন অসাধু বা অবৈধ উপায়ে সরকারি কর্মচারীকে প্রভাবিত করার উদ্দেশ্যে বকশিস গ্রহণ। এটা হলো, একটু বুঝেন তারপরে পড়বেন। সরকারি কর্মকর্তারে দিয়ে কোনো কাজ করানোর জন্য থার্ড পার্টি টাকা পয়সা নিছে। ধরেন একজন লোক বলল সে সরকারি কর্মকর্তা না, সে বিআরটি এর অফিসের আশেপাশে দেখা যায়, সে ওই শেখর সাহেবের কাছ থেকে 5,000 টাকা নিছে। বললো যে শেখর সাহেব আমারে 5,000 টাকা দেন,
আমি 1 মাসের মধ্যে আপনার ড্রাইভিং লাইসেন্স করাই দিব বিআরটিএর পরিচালককে টাকা দিয়ে, বুঝছেন? এখন ওই লোকটা কিন্তু সরকারি কর্মকর্তা না, আর ওই লোকটা ওই সরকারি কর্মকর্তার সাথে তার পরিচয় থাক বা না থাক, সে কিন্তু কথা বলছে কি, মানে সরকারি কর্মকর্তার কথা বলে যে তারে দিয়ে কাজটা করাই দিব। ওই সরকারি কর্মকর্তা তারে কাজটা করে দিক বা না দিক, এই যে যে ওই ব্যক্তি যে শেখর সাহেবের কাছ থেকে যে 5,000 টাকা নিছে, সে দণ্ডিত হবে কত ধারায়? 162 ধারায়। বলা যেতে পারে দালাল দণ্ডিত হবে কত ধারায়? 162 ধারায়। 162 ধারায়। তৃতীয় ব্যক্তি, থার্ড পার্টি। তো দালাল শব্দটা আমাদের দেশে প্রেক্ষাপটে একটা খারাপ শব্দ, বাট অ্যাকচুয়ালি খারাপ শব্দ না। উন্নত বিশ্বে ব্রোকারি করা, দালালি করাই একটা প্রফেশন। না, দেখেন একটু পরে দেখেন, যদি কেন উকিল নিজের ভাবে দালাল, তাহলে দালাল। দেখেন, যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে দিয়ে কোনো কাজ করা বা কোনো কাজ করা হতে বিরত রাখার জন্য সরকারি কর্মচারী দ্বারা অপর কোনো ব্যক্তির নিকট থেকে যে কোনো বকশিশ অর্জন করে, গ্রহণ করে বা গ্রহণ করতে সম্মত হয়, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ আন্ডারলাইন করবেন 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। উদাহরণ পড়লে বুঝবেন। উদাহরণ দেখেন যে করিম বিআরটি এর পরিচালক খবিরকে দিয়ে দ্রুত ড্রাইভিং লাইসেন্স করিয়ে দেওয়ার জন্য গণেশের নিকট থেকে ঘুষ গ্রহণ করে। করিম অত্র ধারায় একটি অপরাধ সংগঠন করেছে বলে গণ্য হবে। তাহলে 161-র সাথে 162-র পার্থক্য কি? 161 ধারায় আপনার টাকা নেয় স্বয়ং সরকারি কর্মকর্তা, আর 62 ধারায় নিচ্ছে কে? তৃতীয় কোনো ব্যক্তি। এখন তৃতীয় ব্যক্তির কথা সরকারি কর্মকর্তা শুনছে কি শুনে না, এটা অপ্রাসঙ্গিক। তৃতীয় ব্যক্তির টাকা যে নিয়েছে এটা কত? 162। শুধু টাকা নিক বা টাকা নিতে সম্মত হলেও 162 দ্বারাই সে অপরাধ করেছে বলে গণ্য হবে। সাজা কিন্তু 161-তেও 3 বছর, 62-তেও কত? 3 বছর। 163-তে চলে আসি, দেখেন। ধৈর্য ধরেন, জি বলেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ধৈর্য ধরতে হবে, পেয়ে যাবেন, আসতেছি সামনে। এই থামেন, প্রশ্ন কইরেন, আমি সব পড়াই তারপরে দেখেন। হ্যাঁ, ধারা 163 দেখেন, সরকারি কর্মচারীর প্রতি ব্যক্তিগত প্রভাব খাটানোর জন্য বকশিশ গ্রহণ। আগেরটা ছিল হলো দালাল, আর 163-তে বলছে যে যদি কেউ ব্যক্তিগত প্রভাব খাটাই করতে চান, বললেন যে অমুক জজ হচ্ছে আমার মামা, আমার টাকা দাও আমি জামিন করাই দিব, বা ওয়াইফ হাজবেন্ডের কথা বলে টাকা নিছে যে আমার ওয়াইফ বিআরটি এর পরিচালক, 1 সপ্তাহের ভিতরে তোমারে এই ড্রাইভিং লাইসেন্স করে দিব, বা আলামিন সাহেব বলতেছে যে অমুক হলো আমার বন্ধু, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়ে দিব জজরে বলিয়া। তো এরকম যদি কেউ ব্যক্তিগত প্রভাব খাটানোর কথা বলে নেয়, তাহলে সে দণ্ডিত হবে 163-তে। থার্ড পার্টি দণ্ডিত হবে কততে? 162। আর ব্যক্তিগত প্রভাব ভাই, বন্ধু, মামা, চাচা, স্বামী, স্ত্রী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এই যাই হোক, ব্যক্তিগত প্রভাব খাটানোর কথা বললেই কত? 163। দেখেন, যে ব্যক্তি ব্যক্তিগত প্রভাব প্রয়োগ করে কোনো সরকারি কর্মচারীকে কোনো কাজ করতে বা কোনো কাজ করা হতে বিরত রাখার জন্য, বা কোনো ব্যক্তির প্রতি উপকার বা অপকার সাধন করার জন্য কোনো ব্যক্তির নিকট হতে বকশিশ গ্রহণ করে, তবে উক্ত ব্যক্তি বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ কত? 1 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত। এই জিনিসগুলা আপনি যদি এখন একটু মনোযোগ দিয়ে পড়েন, লিখিতর জন্য হয়ে যাবে। এইভাবে লিখবেন 163, যে যদি কোনো ব্যক্তি ব্যক্তিগত প্রভাব খাটাইয়া কোনো কাজ করে দেওয়ার জন্য অন্য কারো কাছ থেকে কোনো কি নাই, বকশিস নাই, অবশ্যই সরকারি কর্মকর্তা দিয়ে কোনো কাজ করানোর জন্য, সরকারি কর্মকর্তার সাথে তার সম্পর্ক থাক বা না থাক, সে দণ্ডিত হবে কত দ্বারাই? 163 দ্বারাই। 163। বুঝেন নাই? আমি বললাম যে আলামিন আমার অমুক বিচারক আমার মামা হয়, কিন্তু প্রকৃত পক্ষে আমার মামা না, কিন্তু আমি কি বলছি? মামা। দেখেন ব্যাখ্যা, দেখেন ব্যাখ্যা, দেখেন এই ধারায় একটু পড়ি।
এই ধারায় অ্যাডভোকেটদের যুক্তি প্রদর্শন এবং আদালতের নিকট বক্তব্য পেশ করাকে অপরাধ বলে গণ্য করা হয়নি। আইনজীবীগণ তাদের লিখিত সওয়ালে এবং মৌখিক বক্তব্যে যা বিচারকের নিকট উত্থাপন করেন, ইয়াসির সাহেব রিমুভ করে দিব, স্ক্রিনে দাগাচ্ছেন কেন? আইনজীবীগণ তাদের লিখিত সওয়ালে এবং মৌখিক বক্তব্যে যা বিচারকের নিকট উত্থাপন করেন তা করার জন্য যে পরিমাণ ফিস গ্রহণ করুক না কেন, উহাকে এই ধারার অধীন অপরাধ বলে গণ্য করা যাবে না। বলছে যে আইনজীবীরা যে ফি নাই, তারে আইনজীবীদের আপনি 163 ধারায় বলতে দণ্ডিত করতে পারবেন না। তবে কথা আছে, আইনজীবী যদি বলে যে আমার এত টাকা দাও, বিচারককে এত টাকা দেওয়া লাগবে, নাহলে তো জামিন করানো অমুকরে এই টাকা দিয়ে জামিন করাইতে হবে, তাইলে কিন্তু আবার আইনজীবী দোষী। তাইলে আবার আইনজীবী কি দোষী। আর আইনজীবী বলে যে আমারে টাকা দাও, আমি নিজ যোগ্যতায়, আমি মুখ করে আমার যোগ্যতায় আমি জামিন করাবো, তাইলে আইনজীবী দোষী না। তাহলে আমরা 161, 62, 63 শুনেন। 61-তে ঘুষ নিচ্ছে স্বয়ং সরকারি কর্মকর্তা, 62-তে নিচ্ছে কত? দালাল। আর 63-তে নিচ্ছে কে? এমন কেউ নিচ্ছে যে ব্যক্তিগত প্রভাব খাটানোর কথা বলে নিচ্ছে। এবং এখানে একটা জিনিস যদি দেখেন যে 63-র সাজা কিন্তু কম। এই যে দেখেন, বিনাশ্রম কারাদণ্ড যার মেয়াদ কত? 1 বছর হতে পারে, অর্থদণ্ড বা উভয়। বিনাশ্রম কারাদণ্ড যার মেয়াদ 1 বছর হতে পারে, অর্থদণ্ড বা উভয়। আমরা এখন আপনাদের প্রশ্নের উত্তর পাবেন। দেখেন 164 ধারাটা একটু পড়ি। সরকারি কর্মচারী কর্তৃক 162 বা 163 ধারায় বর্ণিত অপরাধ সমূহে সহায়তা করার শাস্তি। সরকারি কর্মচারী কর্তৃক 162 বা কত 163 ধারায় বর্ণিত অপরাধ সমূহে সহায়তা করার শাস্তি। ওই যে দালাল যে টাকা পয়সা নিল, দালালের কথা যদি সরকারি কর্মকর্তা শুনে, বা ওই যে ওয়াইফ যে একজনের কাছ থেকে হার নিল, ওয়াইফের কথা যদি জজ সাহেব শুনে, তাহলে অর্থাৎ তিনি 162 ধারার অপরাধে সহায়তা করেছেন বা 163 ধারার অপরাধে কি সহায়তা করেছেন, তাহলে ওই সরকারি কর্মকর্তা দণ্ডিত হবে 164 ধারায়। কত ধারায়? 164 ধারায়। এই যে একটু দেখেন, যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে পূর্ববর্তী 2টি ধারায় অর্থাৎ 162, 163 ধারায় যে অপরাধ অনুষ্ঠিত হয় সেই অপরাধে সহায়তা করে, তবে উক্ত সরকারি কর্মচারী যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত, আন্ডারলাইন করেন, 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। উদাহরণ পড়লে আমরা ভালো বুঝবো। দেখেন উদাহরণটা পড়ি যে একজন সরকারি কর্মচারী করিম, করিমের স্ত্রী খায়রুন কোন বিশেষ ব্যক্তিকে একটি চাকরি দানের জন্য করিমকে অনুরোধ করে এবং উক্ত চাকরির প্রতিদান স্বরূপ একটি উপহার গ্রহণ করে। করিম স্ত্রী খায়রুনকে উক্ত কাজে সহায়তা করে, তাহলে এই ক্ষেত্রে খায়রুন দণ্ডিত হবে দণ্ডবিধির কত ধারা? 163। আর করিম দণ্ডিত হবে কত ধারায়? 164 ধারায়। যে দালাল 5,000 টাকা নিছে যে ড্রাইভিং লাইসেন্স করে দিব, বিআরটি এর পরিচালক যদি ওই দালালের কথা শুনে, তাহলে বিআরটি এর পরিচালক দণ্ডিত হবে কততে? 164। আর দালাল কততে? 162। আর কোন দালাল টালাল নাই, বিআরটি এর পরিচালক সরকার সরাসরি 5,000 নিছে, কত? 161। বুঝছেন? 161, 62, 63, 64। বিমল সাহেব বুঝছেন কি? কি বুঝছেন বলেন? 161-তে কি আছে বলেন? নিজে নিলে। আর 62-তে দালাল নিছে। 63-তে প্রভাব খাটিয়ে। 64-তে যদি সরকারি কর্মকর্তা 62 আর 63-তে কি করে? সহায়তা করে। ধন্যবাদ। 65 পড়বো আমরা। দেখেন 65। সরকারি কর্মচারী কর্তৃক পরিচালিত, বানানটা ভুল আছে, পরিচালিত মকদ্দমা বা ব্যবসা সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হতে মূল্যবান বস্তু গ্রহণ। এটা সরাসরি আপনি টাকা নেন নাই, বাট এই 165 ধারা হলো আদালত বা বিচারকের ক্ষেত্রে অ্যাকচুয়ালি, মানে যদি কোনো বিচারক কোনো তার মক্কেলের কাছ থেকে যদি বিশেষ কোনো সুবিধা গ্রহণ করে, মূল্যবান বস্তু, তাহলে সে দণ্ডিত হবে কত ধারায়?
65 দ্বারা। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে 161 আর 65 কি এক না? এক না। 161 হলো সকল সরকারি কর্মচারী, তার ভিতর বিচারকও পড়ে। আর 165 হলো স্পেশালি কার জন্য? শুধু বিচার বিষয়ক যারা কর্মকর্তা তাদের জন্য। যেমন দেখেন, যে ব্যক্তি একজন সরকারি কর্মচারী হয়ে কোনো মকদ্দমা বা ব্যবসা পরিচালনাকালে উক্ত মকদ্দমার স্বার্থ সংশ্লিষ্ট কোনো পক্ষ বা ব্যক্তির নিকট হতে উক্ত মকদ্দমায় সুবিধা প্রদানের জন্য কোনো মূল্যবান বস্তু গ্রহণ করে, সেই ব্যক্তি উক্ত সরকারি কর্মচারী যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। উদাহরণ পড়ি, দেখেন উদাহরণটা আমি একটু বুঝাই, তারপরে আমি পড়ি। উদাহরণটা হলো এরকম যে ধরেন একজন বিচারক, তিনি একটা বাসায়, ধরেন সরকারি কোয়ার্টার নেই, সে একটা বাসায় ভাড়া থাকে। তো যে বাসায় ভাড়া থাকে ওই বাসাটার ভাড়া ধরেন 50,000 টাকা, কিন্তু ওই বাড়িওয়ালাকে তিনি ভাড়া দেন 10,000 টাকা। কত? 10,000। কারণ ওই বাড়িওয়ালার একটা মামলা আছে ওনার ওনার কোর্টে, ওনার আদালতে, এবং ওখানে উনি বলেছেন যে এখানে আপনাকে বিশেষ সুবিধা দেওয়া হবে, খালাস দেওয়া হবে। বিনিময়ে বাড়িওয়ালা তার কাছ থেকে প্রতি মাসে কত টাকা কম রাখতেছে? 40,000 টাকা বা একটা নির্দিষ্ট টাকা কম রাখতেছে। তাহলে বিচারক এই ক্ষেত্রে দণ্ডিত হবে কত দ্বারাই? 165 দ্বারাই। এই যে দেখেন, বিচারক বিচারক করিম কবিরের নিকট থেকে একটি বাড়ি ভাড়া নেয়। করিমের আদালতে কবিরের একটি মকদ্দমা বিচারাধীন আছে। বাড়িটির মাসিক ভাড়া প্রতি মাসে 200 টাকা হলেও করিম কবিরের সাথে এই মর্মে চুক্তি করে যে করিম প্রতি মাসে 50 টাকা দিবে। ভাড়া কত ছিল? 200 টাকা। এখানে করিম যথাযথ মূল্য প্রদান না করে কবিরের নিকট হতে একটি মূল্যবান বস্তু অর্জন করেছে বলে গণ্য হবে এবং এই ধারায় কি হবে? দণ্ডিত হবে। বুঝছেন? তাহলে 161 আর 165 ভিতরে পার্থক্য কি? 161 সকল সরকারি কর্মকর্তা, 161 মূল্যবান জামানত হতে পারে, সরাসরি টাকা পয়সাও হতে পারে, আর 165 শুধু কি বিচার বিষয়ক। আর এই জায়গায় মূল্যবান জামানত বা মূল্যবান বস্তু নিয়েছে, এটা হলো কত? 165। আচ্ছা, ধন্যবাদ। দেখেন, এতক্ষণ আমরা মোটামুটি সরকারি কর্মচারীদের ধুয়ে দিছি, মানে সরকারি কর্মকর্তা ঘুষ খাইছে এটা বললাম। এখন আমরা যারা সাধারণ ব্যক্তি তাদেরও দায় আছে। অনেক সময় আমরা গিয়েই তাদেরকে কি করি? অফার করি। ধরেন সকল সরকারি কর্মকর্তা তো ঘুষ চায় না, অনেক সময় আমরা সাধারণ ব্যক্তি গিয়ে কি করি? অফার করি। তো সরকারি কর্মকর্তা যদি ঘুষ নেয় তাহলে তো উনি দণ্ডিত হচ্ছে 161, আর আমি ইচ্ছা করে গিয়ে দিলাম, আমি দণ্ডিত হবে 165 ক। অর্থাৎ যদি কোনো ব্যক্তি, শুনেন, যদি কোনো ব্যক্তি 161 বা 165 ধারার অপরাধে সহায়তা করে, কোন কোন অপরাধ? 161 বা 165 ধারার অপরাধে সহায়তা করে, মানে সে যদি ঘুষ দেয়, তাহলে সে দণ্ডিত হবে 165 ক ধারায়। কত ধারায়? 165 ক ধারায়। আমি ইচ্ছা করে বিআরটি এর পরিচালককে ঘুষ দিছি, বিআরটি এর পরিচালক সৎ, উনি ঘুষ নেন নাই, আমি দণ্ডিত হবে 165 কতে। আর উনি যদি ঘুষ নেন তাহলে উনি দণ্ডিত হবে 161। 61। বুঝেন নাই? হ্যাঁ, অবশ্যই। না এখন, হ্যাঁ, যদি আপনি স্বপ্রণোদিত হয়ে দেন, মানে দুইজনই খুশি, আমি দিয়ে খুশি উনি নিয়ে খুশি, দুইজনই খুশি, তাইলে আমি দণ্ডিত হচ্ছে 165 ক, আর উনি দণ্ডিত হচ্ছে 161। এইটুকু আগে বুঝেন। এখন যদি এরকম হয় যে সরকারি কর্মকর্তা জুলুম করে নিচ্ছে, যে আমারে বলতেছে যে এত টাকা দিবি, নাইলে তোর হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে এই ক্ষেত্রে আবার সাধারণ ব্যক্তি অব্যাহতি পাবে 165 খতে। 165 এখানে বেশ কয়েকটা বিষয় আছে। দেখেন, সাধারণ মানুষ যদি 161-তে সহায়তা করে, মানে যে নিজের ইচ্ছায় ঘুষ দিচ্ছে, সহজ কথা, যে নিজের ইচ্ছায় ঘুষ দিচ্ছে সে দণ্ডিত হবে 165 কতে। কথা শেষ। আর যে ঘুষ দিচ্ছে ঠিক আছে, বাট নিজের ইচ্ছায় না, তার কাছ থেকে প্রলোভন দেখাইয়া, ভয় দেখাইয়া আদায় করা হচ্ছে, তাহলে সে 165 কতে দণ্ডিত হবে না, সে অব্যাহতি পাবে 165 কতে। একটু করি, দেখেন
দেখেন যে, আচ্ছা, যে ব্যক্তি 161 বা 165 ধারার অধীনে দণ্ডনীয় কোনো অপরাধে সহায়তা করে এবং সহায়তার ফলে উক্ত অপরাধ, আন্ডারলাইন করবেন, অনুষ্ঠিত হোক বা না হোক, উক্ত অপরাধের জন্য নির্ধারিত দণ্ডে উক্ত ব্যক্তি কি হবে, দণ্ডিত হবে, তাতে ওই অপরাধটা অনুষ্ঠিত হোক বা না হোক। আমি যদি ঘুষ দিছি ইচ্ছা করিয়া, আমি তো 165 ক, আর সে যদি ঘুষ নেয় তাহলে সে 161। বুঝলেন কিনা? ওই যে বিচারক যে ভাড়া কম দিচ্ছে, বাড়িওয়ালা যদি নিজেরও ইচ্ছা থাকে তাহলে বাড়িওয়ালা দণ্ডিত 165 ক, আর বিচারক 165, নাকি? দেখেন, আমরা 165 খতে চলে আসি। দেখেন, কতিপয় সহায়তাকারীর অব্যাহতি 161 এবং 165 দ্বারা উল্লেখিত অপরাধ সমূহ অনুষ্ঠানের জন্য কোন ব্যক্তির নিকট থেকে জোরপূর্বক বা প্রলুব্ধ বা বশ করে, আন্ডারলাইন করেন, জোরপূর্বক, প্রলুব্ধ বা কি বশ করে মূল্যবান জামানত আদায় করা হলে সেই ব্যক্তি 161 বা 165 ধারার অধীনে দণ্ডনীয় কোনো অপরাধের সহায়তা করে না বলে গণ্য হবে। অর্থাৎ যদি দ্বারায় ভয় দেখায় আদায় করা হয়, বশ করে আদায় করা হয়, তাহলে সে অব্যাহতি পাবে কত ধারায়? 165 খ। 165 খ। আমি একটু ধারাবাহিক ভাবে বলে দিই। সরকারি কর্মকর্তা স্বয়ং ঘুষ নিছে 161, দালাল নিছে 162, ব্যক্তিগত প্রভাব খাটায় নিছে 163, সরকারি কর্মকর্তা দালালরে অথবা ওয়াইফকে সহায়তা করছে 164, বিচারক বিশেষ মূল্যবান বস্তু নিছে 165, যে ঘুষ দিছে 165 ক, ঘুষ দিছে বাট তারে জোরপূর্বক নেওয়া হয়েছে, সব অব্যাহতি পাবে কত? 165 ক। বুঝছেন না? কোনটার? আচ্ছা, 165 ক সেম সাজা, যে কাজের প্ররোচনা দিছে সেই কাজের সমান সাজা। আচ্ছা, আমরা ধারা 166-তে চলে আসি। দেখেন, আচ্ছা, এখন অনেকে অনেকে এই প্রশ্নটা করতে পারেন বা পরে মনে আসতে পারে, আমি একটু উত্তর আগে ভাগে দিয়ে দিই। যে যদি কেউ এইভাবে বলেন যে স্যার, সরকারি কর্মকর্তারে দেই নাই, যদি কোনো ব্যক্তি দালাল রে দেয়, মানে সে নিজের ইচ্ছাই দালাল রে দিছে, তাহলে সে কি, সে কোন ধারায় দণ্ডিত হবে? দালালে দিলে, দালালে দিচ্ছে কিসের জন্য? 161 ধারার কাজের জন্য, তো সে ওই 165 কতেই দণ্ডিত হবে। বুঝতে পারছেন? মানে আমি দালালে দিচ্ছি ড্রাইভিং লাইসেন্স করানোর জন্য, আলটিমেটলি আমার উদ্দেশ্য কি? সরকারি কর্মকর্তারই তো দেওয়া, তো আমি দণ্ডিত হব ওই 165 কতেই। জি। 166 ধারাটা দেখেন, কোন ব্যক্তির ক্ষতি সাধন কল্পে সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্যকরণ, কোন ব্যক্তির ক্ষতি সাধন কল্পে সরকারি কর্মচারীর আইন অমান্যকরণ, এটা হলো যে আপনি সরকারি কর্মকর্তা হয়ে আপনি ঘুষ টুস নেন নাই, বাট আপনি যে কাজটা করেছেন তাতে একজনের ক্ষতি সাধিত হয়েছে। বুঝছেন? ওই যে আমরা, আপনাদের মনে আছে কিনা যে সাক্ষ্য আইনের 162 ধারায় আছে যে বিচারক যদি কোনো রায় অনুবাদ করতে দেয়, তো অনুবাদক যদি ওই রায়ের বিষয়বস্তু আদালত মানে পরবর্তীতে প্রকাশ করে দেয়, তাহলে সে দণ্ডিত হবে দণ্ডবিধির 166 ধারায়। কারণ সে রায়ের যে অনুবাদ এটা বিচারকের আগে নিজেই ফাঁস করে দিছে, তাহলে সে দণ্ডিত হবে কত ধারায়? 166 ধারায়। শুধু এটা না, কোন সরকারি কর্মকর্তা ঘুষ টুস নেয় নাই, বাট যদি কারো ক্ষতি করে তাহলে সে দণ্ডিত হবে কত ধারায়? 166 ধারায়। দেখেন, যদি কোনো সরকারি কর্মচারী অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো আইন অমান্য করে, ক্ষতি সাধনের উদ্দেশ্যে, আন্ডারলাইন করেন, ক্ষতি সাধনের উদ্দেশ্যে কি করে? আইন অমান্য করে, তার দায়িত্ব পালন না করে, তবে উক্ত সরকারি কর্মচারী বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড, উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে যদি সরকারি কর্মচারী আইন অমান্য করে কারো ক্ষতি করে, তাহলে তার সাজা কত হবে? 1 বছর বিনাশ্রম কারাদণ্ড। কত ধারায়? 166 ধারায়।
আপনি বলতে পারেন যে ট্রাফিক পুলিশ ধরেন ওই সে একটা নির্দিষ্ট যে গতিসীমা আছে সেই নির্দিষ্ট গতিসীমা লঙ্ঘন করে নাই, বাট তারপরেও তারে কেস দিয়ে দিছে, তাহলে সে দণ্ডিত হবে কত দ্বারাই? এই দণ্ডবিধির 166 দ্বারাই। উদাহরণ দেখেন, আদালতের কোন কর্মকর্তা ডিক্রি জারি কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত হয়ে ডিক্রিদারকে ক্ষতি করার জন্য স্বেচ্ছায় কোনো কাজ করলে বা করা হতে বিরত থাকলে উক্ত কর্মকর্তা এই ধারায় কি হবে? দণ্ডিত হবে। ডিক্রি জারি কর্মকর্তা গেছে ডিক্রি কার্যকর করতে, এখন সে সম্পত্তি ক্রোক করার ইচ্ছা কিন্তু ক্রোক করে নাই, বা যে সম্পত্তি ক্রোক করার কথা না ইচ্ছা করে ক্রোক করছে, ক্ষতি করছে, তাহলে ওই কর্মকর্তা দণ্ডিত হবে দণ্ডবিধির কত দ্বারাই? 166 দ্বারাই। আমরা 168 দ্বারাই চলে আসি। না, দেখেন ধারা 168, সরকারি কর্মচারী হয়ে বেআইনি ভাবে ব্যবসায় নিয়োজিত হওয়া, আন্ডারলাইন করেন এখানে, বেআইনি ভাবে ব্যবসায় নিয়োজিত হওয়া, এটা আন্ডারলাইন করেন, বেআইনি ভাবে শব্দটা গোল দেন। বেআইনি ব্যবসা মানে এই না যে সরকারি কর্মচারী গাঁজা মদ বেচছে। বেআইনি ব্যবসা মানে হলো যে সরকারি কর্মকর্তা কোনো ব্যবসায়ী করতে পারবে না, সরকারি কর্মকর্তা কোনো ব্যবসা করলেই সেই ব্যবসাটা কি? বেআইনি। এখন ভাষা দেখে অনেকে বুঝতে পারেন যে বেআইনি ব্যবসা করলে করতে পারবে না, কিন্তু বৈধ ব্যবসা করলে মনে হয় করতে পারবে, বিষয়টা কিন্তু তা না। সরকারি কর্মকর্তা তো পরের কথা, আমরা যখন ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট করবো আইনজীবীদের, একজন আইনজীবীও কোনো ব্যবসা করতে পারবে না। দেখেন, যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে ব্যবসায় নিয়োজিত না হওয়ার জন্য বাধ্য হয়ে ব্যবসায় নিয়োজিত হয় সেই ব্যক্তি বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে কত বছর? বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ড। কামরুজ্জামান সাহেব কি বলবেন বলেন? আচ্ছা, তাহলে বেআইনি ভাবে ব্যবসায় নিয়োজিত হওয়ার শাস্তিযোগ্য অপরাধ কত ধারায়? 168 ধারায়। কত বছর সাজা? 1 বছর বিনাশ্রম। আমরা 169-এ চলে আসি। দেখেন 169, সরকারি কর্মচারী বেআইনি ভাবে সম্পত্তি ক্রয় করা বা নিলামে দর হাঁকা। সরকারি কর্মচারী বেআইনি ভাবে কি করা? সম্পত্তি ক্রয় করা বা নিলামে দর হাঁকা। যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে কোনো বিশেষ সম্পত্তি ক্রয় না করা বা উহার জন্য নিলামে দর না হাঁকার জন্য আইন দ্বারা বাধ্য হয়ে তার নিজের নামে বা অন্য কারো নামে যৌথভাবে উক্ত সম্পত্তি ক্রয় করে বা উহার জন্য নিলামে দর হাঁকে, তবে উক্ত সরকারি কর্মকর্তা বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হবে। আন্ডারলাইন করবেন, যদি সম্পত্তি ক্রয় করে থাকে তাহলে উহা কি হবে? বাজেয়াপ্ত হবে। যদি ওই সম্পত্তিটা ক্রয় করে বাজেয়াপ্ত হবে। কিছুদিন আগে গোপালগঞ্জ এই আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে ওই যে যে গাড়ি টাড়ি থাকে এগুলা নিলামে তুলছিল, অকশন বা নিলামে তুলছিল, তো তখন যারা নিলামে তুলছে তারা কিন্তু এই জিনিসগুলো কি করতে পারবে না? ক্রয় করতে পারবে না। ক্রয় করবে কারা? অন্যরা। যদি কোনো সরকারি কর্মকর্তা নিলামে ওখানে ক্রয় করত তাহলে তারা দণ্ডিত হতো কত ধারায়? 169 ধারায়, এবং ওনার সাজা হতো কত? 2 বছর বিনাশ্রম। 2 বছর বিনাশ্রম। তাহলে আমি আবার শুরু থেকে 161 থেকে 169 পর্যন্ত মিলাই। দেখেন, সরকারি কর্মকর্তা স্বয়ং ঘুষ নিছে 161, সাজা 3 বছর। দালাল নিছে 162, সাজা 3 বছর। ব্যক্তিগত প্রভাব খাটাই নিছে, সাজা 1 বছর, 163। সরকারি কর্মকর্তা সহায়তা করছে 62 বা 63-তে, সাজা 3 বছর। 165-তে বলছে সরকারি কর্মকর্তা বিশেষ করে বিচারক মূল্যবান জামানত দিচ্ছে, সাজা কত? 3 বছর। যে ঘুষ দিছে সে দণ্ডিত হবে 165
পথে, সাজা ওই তাতে সহায়তা করছে সেই সাজা। যদি জোরপূর্বক প্রলুব্ধ করে নেওয়া হয় সে অব্যাহতি পাবে 165। সরকারি কর্মকর্তা ক্ষতি করছে কারো বেআইনি ভাবে, সাজা 1 বছর বিনাশ্রম 166। 67 আমরা করি নাই, 168-তে বলছি বেআইনি ভাবে ব্যবসা করছে, সাজা কত? 1 বছর বিনাশ্রম। সরকারি কর্মকর্তা নিলামে দর হাঁকছে, 2 বছর বিনাশ্রম 169। যদি কোনো কিছু কিনে থাকে বাজেয়াপ্ত হবে, এটাও কত? 169। 2 মিনিটের একটু বিরতি, তারপরে আমরা 170 পড়বো। 170 ধারা থেকে বিজিএস পরীক্ষায় একবার একটা প্রশ্ন এসেছিল যে যদি কোনো ব্যক্তি সে সরকারি কর্মকর্তার ছদ্মবেশ ধারণ করে যদি কোনো সুবিধা বা অন্যায় কোনো কাজ করে তাহলে সে দণ্ডিত হবে 170 ধারা। একজন ব্যক্তি দোকানে গিয়ে বলছে যে আমি হলাম বিসিএস ক্যাডার, আমারে ধারে দাও, বাকি দাও, এবং সে বিসিএস কর্মকর্তা পরিচয় দিয়ে বাকিতে নিছে, তাহলে সে দণ্ডিত হয়েছে কত ধারায়? হবে 170। অথবা সচিব পরিচয় দিয়ে একজনের কাছ থেকে 2 লাখ টাকা নিছে তারে চাকরি দেওয়ার জন্য, যদি শুধু সচিব পরিচয় দিত, কোনো অনৈতিক কাজ না করতো, তাহলে 170 ধারা অ্যাপ্লিকেবল হতো না। 170 ধারায় সরকারি কর্মচারীর পরিচয় দিতে হবে, ছদ্মবেশ ধারণ করতে হবে, এবং সেই সাথে কি লাগবে? কোনো একটা কাজ করা লাগবে, সুবিধা বা কোনো একটা কাজ করা লাগবে, সেই ক্ষেত্রেই সেই ব্যক্তি দণ্ডিত হবে। দণ্ডবিধির কত ধারায়? 170 ধারায়। একটু পড়ি দেখেন। যে করিম নিজেকে সচিব পরিচয় দিয়ে কবিরকে সচিবালয়ে চাকরি পাইয়ে দেওয়ার জন্য 1 লক্ষ টাকা গ্রহণ করে, বাট প্রকৃতপক্ষে সে কিন্তু সচিব না, সে কোনো সরকারি কর্মকর্তাই না, বা সরকারি কর্মকর্তা হোক বা না হোক সে অ্যাকচুয়ালি সচিব না। উক্ত ঘটনায় করিম কোন অপরাধ করেছে? তো আপনারা যারা নতুন তাদের উদ্দেশ্যে একটা বলি যে এখানে একটা স্যাম্পল দেখতেছেন, একটা দেখতেছেন, সেটা হলো যে আমাদের দণ্ডবিধি বা যে কোনো সমস্যামূলক প্রশ্ন বলেন আমরা 4টা ধাপে লিখবো। 4টা ধাপ হলো কি কি? প্রথম ধাপ দেখেন ঘটনার বর্ণনা, দ্বিতীয় ধাপ হলো বিচার্য বিষয়, তৃতীয় ধাপ হলো আইনগত পর্যালোচনা, এবং চতুর্থ ধাপ হলো কি? সিদ্ধান্ত। তো ঘটনার বর্ণনা আমরা যেটা লিখবো সেটা হলো যে প্রশ্নে যা এসেছে হুবহু তাই, সেটা হলো কি? ঘটনার বর্ণনা। প্রশ্নে যা জানতে চাইছে তার আগ পর্যন্ত হলো ঘটনার বর্ণনা। কিভাবে দেখেন? প্রশ্নে জানতে চাইছে হলো যে এই লাইন পর্যন্ত, যে এত লক্ষ টাকা গ্রহণ করে, তাহলে এই পর্যন্ত আমি হুবহু পরীক্ষার খাতায় লিখবো কি? ঘটনার বর্ণনা বা বিবরণ, যাই বলেন না কেন। এবং প্রশ্নে যেটা জানতে চেয়েছে সেটা লিখবো আমি বিচার্য বিষয়। সেটা কি? বিচার্য বিষয়। এই যে দেখেন, উক্ত ঘটনায় করিম কোনো অপরাধ করেছে কিনা, এটার ভাষা হবে যে উক্ত ঘটনায় করিম কোনো অপরাধ করেছে কিনা তা আলোচনা করতে হবে। তো তাহলে সমস্যামূলক প্রশ্নের 2 অংশ লিখতে আমার কোনো কিছুই জানার দরকার নাই। এই 2 অংশ আমি কি দেখে লিখতে পারি? প্রশ্ন দেখেই লিখতে পারি। এখন আমি যা জানবো সেটা আমি লিখবো হলো আইনানুগ পর্যালোচনায়। কখন? আমি যেটা জানি সেটা কখন লিখবো? আইনানুগ পর্যালোচনায়। এই যে দেখেন, করিম দণ্ডবিধির 170 ধারার অপরাধ করেছে। 170 ধারায় সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ করে মিথ্যা পরিচয় দেওয়া অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। 170 ধারার অধীন কোনো ব্যক্তি দণ্ডিত হতে পারে দেখেন যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারী নয় জেনেও সে নিজেকে সরকারি কর্মচারী হিসেবে কি করে? দাবি করে, আর মিথ্যাভাবে অনুরূপ সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ করে কোনো কাজ করে বা করার চেষ্টা করে। শুধু ছদ্মবেশ ধারণ করলেই হবে না, সেই সাথে সাথে কি লাগবে? অন্য কোনো কাজ করা লাগবে। তবে উক্ত সরকারি কর্মচারী যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ আন্ডারলাইন করে 2 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে এই জায়গায় সে সচিব না হয়েও কি পরিচয় দিয়েছে? সচিব পরিচয় দিয়েছে, এবং সেই সাথে কি নিয়েছে? 1 লাখ টাকা নিয়েছে, বা ওই যে 2 লাখ টাকা বা 1 লাখ টাকা নিয়েছে। তো এই ক্ষেত্রে সেই করিম দণ্ডিত হবে কত ধারায়? 170 ধারায়। এখানে করিম নিজে সচিব নয় এটা জানা সত্ত্বেও সচিব পরিচয় দিয়েছে এবং সে চাকরি দেওয়ার জন্য 1 লক্ষ টাকা গ্রহণ করেছে। সরকারি কর্মচারী না হওয়ার পরেও নিজেকে সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দেওয়া 170 ধারায় অপরাধ না, বরং আন্ডারলাইন করবেন 170 ধারা তখনই প্রযোজ্য হবে যখন উক্ত পদ ব্যবহার করে বেআইনি ভাবে কোনো কিছু করার কি চেষ্টা করা হয়।
যেহেতু করিম শুধুমাত্র নিজেকে সচিব মর্মে পরিচয় দিয়েছে এমন না, বরং মুক্ত পরিচয় ব্যবহার করে 1 লক্ষ টাকাও নিয়েছে, তাই করিম 170 ধারায় দণ্ডিত সিদ্ধান্ত। সুতরাং উল্লেখিত ঘটনায় করিম কত ধারায় অপরাধ করেছে? 70 ধারায়। এখন এখানে কিছু বিষয় মনে রাখবেন যে 170 ধারায় যে সরকারি কর্মচারী পরিচয় দিয়েছে তাকে কি সরকারি কর্মকর্তা হওয়া লাগবে না? সে সরকারি কর্মকর্তা হতেও পারে, না হতে পারে, বাট সে যে পরিচয়টা দিয়েছে সেই পরিচয়টা কি? সরকারি কর্মকর্তা। এবং অবশ্যই সেটা পরিচয় দিয়ে সে কোনো সুবিধা গ্রহণ করেছে। এবং আমাদের দণ্ডবিধির 419 ধারায় আছে ছদ্মবেশে প্রতারণার সাজা। ছদ্মবেশে প্রতারণার সাজা, যদি কোনো ব্যক্তি অপরের রূপ ধারণ পূর্বক কোনো প্রতারণা করে, এই বাঁধন আখিনুরের রূপ ধারণ করতে পারে, আখিনুর কোনো ওই অন্য কোনো ব্যক্তির রূপ ধারণ করে যদি প্রতারণা করে সেটা বলে ছদ্মবেশে প্রতারণা। বাট 170-এ ছদ্মবেশ, বাট ছদ্মবেশটা শুধু কার? সরকারি কর্মকর্তা। তাহলে বলেন তো কোন ধারার পরিধি বেশি, 419 নাকি 170? 419-এ সরকারি পদ ধারণ করেন, বেসরকারি করেন, কাল্পনিক করেন, ইভেন যদি এসে বলেন আমি এলিয়ান মঙ্গল গ্রহ থেকে আসছি, তবুও 419। কিন্তু 170 শুধু কি? শুধু সরকারি কর্মকর্তা। এবং 170-এর সাজা কত? 2 বছর। আর 419-এর সাজা 3 বছর। 419-এর সাজা 3 বছর। তাহলে এতক্ষণ এই যে আমরা 161 থেকে 170 পর্যন্ত পড়লাম, এই ধারাগুলো কে বলতে পারবেন বলেন? বিস্তারিত বলার দরকার নাই, আমি যেভাবে কিওয়ার্ড বলছি এইভাবে আপনি জাস্ট বললে এই হলো। কে কে পারবেন? রুবেল পারবেন নাকি? এই যে 161 থেকে 70। এই দেন, রুবেল নেন, রুবেল প্লিজ, রুবেল দেন মাইক্রোফোন। রুবেলের কথা শুনেন, জোরে বলেন রুবেল। বলবো স্যার? হ্যাঁ। স্যার, যদি কোনো সরকারি কর্মকর্তা যদি সরাসরি যদি ঘুষ নেন তাহলে হলো 161 দিই। আর যদি কোনো দালাল যদি ওটা ঘুষ দেন তাহলে হচ্ছে আপনার 162 দিই। আর আপনার ব্যক্তিগত প্রভাব খাটিয়ে যদি কোনো ঘুষ নেওয়া হয় সেটা আসলে 163 দিই। আর 164 হচ্ছে 161 এবং 163। 62 63। সরি স্যার, 161 আর 163 দিই। সরি স্যার, 162 আর 163 প্রভাব খাটিয়ে যদি কোনো সরকারি কর্মকর্তা যদি নেন তাহলে তো 164 তো আপনার অপরাধী হবেন। আর 165 তো হচ্ছে আপনার সরকারি আম, সরকারি বিচারক যদি বিশেষ সরি সুবিধা নেয়। বিচারক, 165 বিচারক যদি কোনো ঘুষ নেন তাহলে দণ্ডিত হবেন। আর 165 কথা হচ্ছে আপনার যদি কোনো ব্যক্তি যদি কোনো সরকারি কর্মকর্তা যদি আপনার ঘুষ দেন তাহলে 165 কোয়াতে দণ্ডিত হবেন। আর যদি কোনো ব্যক্তিকে আপনার ভয় ভীতি প্রলোভন দেখিয়ে যদি টাকা নেওয়া হয় সেটা হলো 165 খতে অব্যাহতি পাবে। জি স্যার। 165 ক্ষতে অব্যাহতি পাবে। জি স্যার, অব্যাহতি পাবে। আর 166 হচ্ছে আপনার স্যার ওই যে স্যার ক্ষতি ক্ষতি সাধনের লক্ষ্যে স্যার সরকারি কর্মচারী যদি কোনো আচ্ছা থামেন, হয়েছে। আপনার পাশে কে? স্যার শেখরদাদা আছেন স্যার। শেখর দা রহিম বলেন। 168 69 70 বলেন রহিম। 68 আমি মনে করাই দিই আপনারে, ব্যবসা। স্যার ব্যবসা না, 168-তে বলেছে বেআইনিভাবে ব্যবসায়িক সাজা সরকারি 1 বছর। সাজা 1 বছর বিনাশ্রম। আর আর 169 169 নিলাম, নিলাম বা কোনো কিছু সাজা কিনতে পারবে না, বিনাশ্রম সাজা কয় বিনাশ্রম বছর? 2 বছর। 2 বছর। আর 170-এ 70 হচ্ছে হলো সরকারি সরকারি কর্মচারী কর্মচারী ছদ্মবেশে কি করা? ছদ্মবেশে মানে কোনো ছদ্মবেশে ব্যবসা ধারণ করা। করা, আর কোনো ব্যবসা কাজ করা। করা, সরকারি কর্মচারী ছদ্মবেশে কোনো কাজ কাজ করা। করবে। যে কোনো কোন সুবিধা, যে কোনো কিছু হতে পারে। এটা হলো কত? 170। 170। এখন এত কথা বলার মূল কারণ হলো এখান থেকে আপনি প্রিলিমিনারিতে 1 নাম্বার পেতে পারেন। আর যদি ভাগ্য ভালো থাকে লিখিততে এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবং এই পেজটা পড়লে আপনার লিখিতর জন্য আলাদা কিছু পড়ার দরকার নাই, এটাই এনাফ। বুঝতে পারছেন? মাহমুদুল কি প্রশ্ন বলতে চান বলেন, জিজ্ঞাসা করেন। স্যার আমার প্রশ্নটা হলো স্যার, তাহলে তো 177 ধারার আলোচনায় তো স্যার আমাদের 419 আনতে হবে না স্যার? না, জি স্যার, ধন্যবাদ স্যার। না, ওই যে কামরুজ্জামান ভাই 2টা প্লাস দিয়ে দিছে তো স্যার, এই জন্য একটু জিজ্ঞাসা করলাম। যার দরকার আছে টানবেন। যে জীবনে
ধরেন মধু খাই নাই, তো চিনি খাইয়ে তো সে বলবে আমি চিনি খাইছি, আর যে মধু খাইছে সে বলবে যে এই তো চিনিটা মধুর মতো মিষ্টি। এখন আমার পাশের জন্য শুধু চিনির স্বাদই যথেষ্ট, মধুর বর্ণনা জি স্যার, দেওয়া লাগবে না। লাগবে না স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। বলেন। এটা কি লিখতে হবে স্যার? বলেন আবার বলেন। স্যার এই বিচার্য বিষয় যেটা, হ্যাঁ, এখানে কি লিখতে হবে বিষয়টা? বিচার্য বিষয় হলো, আপনি ওই যে দেখেন প্রশ্নে যা জানতে চেয়েছে, প্রশ্নে যা জানতে চেয়েছে সেটা হলো বিচার্য বিষয়। প্রশ্নে জানতে চেয়েছে যে উক্ত ঘটনায় ক কোনো অপরাধ করেছে কি, তাহলে উক্ত ঘটনায় ক কোনো অপরাধ করেছে কিনা তা আলোচনা করতে হবে, এটা হলো বিচার্য বিষয়। আচ্ছা, ধন্যবাদ। শুনেন, 419 আর 170 একজন জিজ্ঞাসা করেছে, আবার একটু বলি যে 170 ধারা হলো সরকারি কর্মচারীর ছদ্মবেশে যদি কেউ কোনো সুবিধা গ্রহণ করে সে দণ্ডিত হবে 170 ধারায়। আর 419 ধারা তো 419-এর সময় পড়বো আপাতত, যে কোনো মানুষের ছদ্মবেশ ধারণ করা অপরাধ হলো কত ধারায়? 419। এ হলো কথা। তো এখন আমাদের এই পর্যন্তই, আমরা সরাসরি ক্লাস টেস্টে চলে যাব। আগামীকাল 10টায় পড়া, সকাল 10টায়।